আজকের এআই এমএল কেরিয়ার টকে স্বাগতম জানাচ্ছি। কেরিয়ার টকে হচ্ছে আমাদের একজন গেস্ট থাকবেন। সো আমরা তাকে হচ্ছে গেস্ট অ্যাড করে ফেলতে চাচ্ছি। এই জায়গাটাতে হচ্ছে আমাদের যেহেতু ফেসবুকের লাইভটা একটু ট্রিকি হয়ে যায়, সেই জন্য হচ্ছে আহ, আমরা হচ্ছে আমাদের গেস্টকে হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে আনার চেষ্টা করতেছি। আমাদের বিভিন্ন সময়ে হচ্ছে আমাদের ফেসবুক হচ্ছে আমাদের সাথে একটু একটু দুষ্টুমি করে আর কি, কিভাবে হচ্ছে লাইভটা আমরা শুরু করে ফেলতে পারি আর কি। তো সেই জন্য হচ্ছে আমি আমি হচ্ছে আমার ভাইকে হচ্ছে ইশতিয়াক ভাইকে হচ্ছে আমি ইনভাইট করে ফেলছি এই জায়গাটায়। এই জায়গাটা ভাইকে অ্যাড করে ফেলার চেষ্টা করতেছি। তারপর আমাদের বিস্তারিত আলোচনা আমরা শুরু করে ফেলবো আর কি। সো আমরা সাধারণত যেভাবে লাইভ করি সেভাবে আসলে ফেসবুক আমাদেরকে লাইভ করতে দিচ্ছে না। তো সেই জায়গাটাতে হচ্ছে আমরা একটু এই টাইপটাতে হচ্ছে ফার্স্ট টাইম আমরা করার চেষ্টা করতেছি। তো দেখা যাক কি হয় আর কি। ইনশাল্লাহ হচ্ছে ভাইকে আমরা যুক্ত করে ফেলার চেষ্টা করতেছি। এই জায়গাটায় থাকলেও গেস্ট রিকোয়েস্ট আছে। তারপরে আমাদের পুরোপুরি আলোচনাটা শুরু করে ফেলবো আর কি। ইশতিয়াক ভাইয়ের সাথে হচ্ছে আমার ইশতিয়াক রাফিন ভাইয়ের সাথে আমি হচ্ছে অনেক বছর ধরে হচ্ছে গত ৫ বছর ধরেই হচ্ছে আ উম আ ৫ বছর ধরেই হচ্ছে আমরা কাজ করতেছি। আ সেই ৫ বছর ধরেই আ আমাদের আ আমাদের আ আমাদের সাথে হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে ভাইয়ের সাথে কাজ চলতেছে আরকি। এবং এই এই ভাইয়ের সাথে হচ্ছে আমার ফার্স্ট কাজটা ছিল হচ্ছে ২০২০ সালে আরকি। আমরা হচ্ছে একটা ক্লায়েন্টের আ আ ক্লায়েন্টের একটা প্রজেক্ট করতেছিলাম। আ আ ক্লায়েন্টের প্রজেক্ট করতেছিলাম। আমি ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলতেছি। ইন দ্য মিন টাইমে তোমাদের সাথে একটু কথাবার্তা বলতেছি। আ সেই জিনিসটা ছিল হচ্ছে আমাদের ২০২০ সালে কোভিড শুরু হয়েছে। আ আ তখন হচ্ছে আমি একটা প্রজেক্ট শুরু করছিলাম। তার আগে একটা প্রজেক্ট ছিল, সেটা ছিল হচ্ছে কম্পিউটার ভিশন রিলেটেড। কিন্তু খুব ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক আ মানে ইনস্টাগ্রামে অনেক ধরো হচ্ছে ইনফ্লুয়েন্সার হচ্ছে আ বা নরমাল মানুষ হচ্ছে অনেক ড্রেস শেয়ার করে আরকি। মানে তাদের চমৎকার ড্রেস পরে ইউজুয়ালি হচ্ছে ফিমেল মেম্বাররা আরকি। তো তাদের ড্রেস দেখে হচ্ছে সিমিলার ড্রেস কিনার চিন্তা করে। সো কম্পিউটার ভিশন দিয়ে হচ্ছে তোমার সিমিলার আ ড্রেসটাকে আইডেন্টিফাই করবে। তারপরে হচ্ছে হিউজ একটা ডাটাবেস থাকবে। যত ই-কমার্স সাইট আছে সেগুলাকে হচ্ছে ক্রল করে একটা ডাটাবেস মেইনটেইন করবে। তারপরে হচ্ছে ইমেজ প্রসেসিং করে ইমেজ ম্যাচিং করবে আরকি। এবং এটা আমরা অনেক দূর মানে এই প্রজেক্টটা আমরা করছিলাম ক্লায়েন্টের জন্য আরকি। সো কম্পিউটার ভিশন দিয়ে আইডেন্টিফাই করা এবং ম্যাচ করা যে হচ্ছে এই ড্রেসের এক্সাক্ট ড্রেসটা কোথায় পাওয়া যাচ্ছে এবং কোথায় সবচেয়ে সস্তা পাওয়া যাচ্ছে আরকি। ধরো ফিমেলদের ড্রেসের একটা জিনিস থাকে আরকি। এই প্রজেক্টটাতে আমাদের কাজ করছিলেন, মানে এই প্রজেক্টটা করছিলেন হচ্ছে মেইন ব্রেইন ছিল হচ্ছে ইশতিয়াক সাইদ ভাই, কম্পিউটার ভিশন রিলেটেড। তো ভাইয়ের সাথে হচ্ছে ফার্স্ট কাজটা ছিল এই জায়গাটায় আরকি। তার পরবর্তীতে হচ্ছে আমাদের AI ML রিলেটেড একটা প্রজেক্ট ছিল ইন্টারনেটে, যে স্টুডেন্টের কমপ্লিশন রেট প্রেডিক্ট করা আরকি। যে স্টুডেন্টরা আ কতদূর যাবে, কোথায় গিয়ে আটকাইতে পারে। এই জিনিসটা প্রেডিক্ট করা মডেলিং এ ভাইয়ের সাথে কাজ হইছে আরকি। তার পরবর্তীতে হচ্ছে এ ভাই যুক্ত হওয়ার চেষ্টা করতেছে। লাইভে গেস্ট হিসেবে যুক্ত হওয়ার বিষয়টা একটু ইনকনভিনিয়েন্ট দেখা যাচ্ছে আরকি। আ গেস্ট রিকোয়েস্ট দিতে হবে। সেইটা সেটা হচ্ছে আ সেইটা হচ্ছে আ উম আ তার পরবর্তীতে আমাদের জাপানে একটা হচ্ছে আমরা কাজ করছিলাম আরকি। কিউশুকু ইউনিভার্সিটি বা কোনো একটা ইউনিভার্সিটির কাজ করছিলাম। সো আমি সহ ভাই সহ একটা কাজ করছিলাম। সেটা হেলথ কেয়ার রিলেটেড হচ্ছে প্রেডিকশন আরকি। এবং হেলথ কেয়ারের ২ টা পার্ট ছিল। একটা জাপানি পার্ট ছিল, আরেকটা পার্ট ছিল যে বাংলাদেশের হেলথ কেয়ার রিলেটেড ডাটা রিলেটেড জাপানিজ ইউনিভার্সিটি হচ্ছে গবেষণা চালাচ্ছে। সেই গবেষণা হচ্ছে রিসার্চ আর এক্সপার্ট হিসেবে কাজ করছেন। আ ভাই কাজ করছেন আরকি। ভাইয়ের সাথে আমি কিছুটা ছিলাম আরকি। প্রোগ্রামিং হিরোতে বেশ কয়েকটা AI/ML রিলেটেড প্রজেক্টে কাজ করা হয়েছে। রিসেন্টলি আমাদের একটা প্রোডাক্ট ছিল হচ্ছে
আমাদের হচ্ছে আমাদের হচ্ছে এআই রিলেটেড। আমরা যখন ফার্স্ট এআই বট বানাচ্ছিলাম সেখানেও কাজ করতেছিল ইশতিয়াক ভাই। আমরা পাওয়া গেছে ভাই। আশা করি হচ্ছে ভাইকে আমরা এখন অ্যাড করে ফেলতে পারবো। অ্যাড রিকোয়েস্ট পাঠাই দিছি। ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং এই জয়েন্ট লাইভ আর কি। তো জিনিসটা কিরকম জানাবে দেখা যাক। বাট আমাদের ফেসবুক বেশ কয়েকটা ভাবে হচ্ছে লাইভ রিলেটেড আমাদেরকে ভালোই ঝামেলা করতেছে। সো আমরা ইশতিয়াক ভাইকে জয়েন করার চেষ্টা করতেছি। দেখা যাক, ভাইকে অ্যাড করার রিকোয়েস্ট পাঠাইছি। আহ, হ্যাঁ, তো আমরা এই জায়গাটা যদি আসি, ইশতিয়াক ভাইকে আমরা হচ্ছে অ্যাড করার চেষ্টা করছি। ভাই আশা করি অ্যাড হয়ে যেতে পারবে। ইন্টারেস্টিং, আমার এখানে অ্যাডিং দেখাচ্ছে। আশা করি অ্যাড হয়ে গেলে আমরা আলোচনাটার মূল পর্বে চলে যেতে পারবো আর কি। আহ মি অ্যাড। সো সেই জায়গাটা আমরা আলোচনাটা শুরু করবো। আশা করি হয়তো আর 1-2 মিনিটের মধ্যে আমাদের নো অ্যান্সার ফ্রম হচ্ছে says no। হ্যাঁ, এখন পাওয়া গেছে আমাদের ভাইকে। ভাইকে পাওয়া গেছে এই জায়গাটায়। আরেকবার হচ্ছে আমরা দিয়ে দিলে আশা করি এবার হয়ে যাবে আর কি। সো লাইফ ইজ অলওয়েজ এ ফিগারিং আউট। এই যে ভাইকে পাওয়া গেছে আর কি, গ্রেট। ইশাক ভাই শুনতে পাচ্ছ? জি জি, শোনা যাচ্ছে। ফার্স্ট টাইম আমি এভাবে করতেছি, বুঝছো? আমরা ইউজুয়ালি হচ্ছে 2-3টা টুলস ইউজ করতাম, বাট হুম হুম। ফেসবুক এই টুলস গুলাকে ইন্টিগ্রেট করা, তারা চাচ্ছে তাদের নেটিভ ভাবে লোকজন লাইভ করে এবং লাইভ রিলেটেড ওদের স্টোরিজও সেভ করতেছে। 30 ডেজ পরে মনে হয় ভিডিও ডিলিট করে দিবে, এইরকম অনেক আচ্ছা কিছু আচ্ছা। করতেছে আর কি। অপটিমাইজ কস্ট কাটিং করার চেষ্টা করতেছে। হুম। দেখ, আমি এমনিতে ক্যাজুয়াল ভাবে বলতেছিলাম তোমার সাথে আমার মানে কাজের হিস্ট্রি ছোট করে যদি আবার একটু তুমি থাকা অবস্থায় বলে ফেলি। আমরা মনে হয় ফার্স্ট কাজ করছিলাম 2020 সালে। আমাদের একটা প্রজেক্ট ছিল কম্পিউটার ভিশন রিলেটেড। যে মনে আছে, যেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে হচ্ছে যখন জি সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার গুলো হচ্ছে তাদের বিভিন্ন ধরনের ড্রেস ধরবে, তখন আমাদের কাজ ছিল যে ওই ড্রেসটাকে ম্যাচ করে আহ যত ই কমার্স সাইট আছে সেখানে সেই ম্যাচিং ড্রেসটা কোথায় আছে এবং কোথায় কম দামে আছে সেই জিনিসটাকে ম্যাচ করার। তার পরবর্তী আরেকটা প্রজেক্ট ছিল জাপানে। জাপানিজ ইউনিভার্সিটির সেই মেশিন লার্নিং রিলেটেড ডাটা প্রসেসিং করে এটা রিলেটেড কাজ করছি। এছাড়াও আমাদের এরসা রিলেটেড প্রজেক্ট, আমাদের কুমুয়াপুর সাথে কিছু কাজ ছিল। এছাড়াও আমাদের স্টুডেন্টের ফিনিশিং রেট প্রেডিক্ট করা রিলেটেড এআইএমএল রিলেটেড কাজ ছিল। এছাড়াও 5 বছরের কাছাকাছি সময় ধরে হচ্ছে, মানে ইউ আর মাই গো টু এমএল গাই আর কি। পাঁচ জি। বছর ধরে আর কি, মানে যখনই আমাদের মানে আহ, দরকার পড়ে যে একজন ব্রেইনের বা একজন এআইএমএল এর পার্সনের সাথে যেন আমাদের টিম মেম্বাররা বা আমি কনসাল্ট করবো আর কি, সেই জায়গাটাকে আমরা চলে যাই হচ্ছে এই ইশতিয়াক রাফিন ভাইকে। ভাই ইজ ভেরি জেনারাস। ডেফিনেটলি সে জাপানে থাকে। অলরেডি হয়তো রাত 10টা 11টা বাজে, মাঝে মধ্যে রাত 1টা 2টা বাজে আমরা নক দেই। ভাই ইজ ভেরি কাইন্ড এবং যথেষ্ট সময় দেয়। যাই হোক, আমার দিক থেকে ইন্ট্রোডাকশনটা শেষ। তুমি যদি তোমার মতো করে তোমার পরিচয়টা একটু তুলে ধরো আর কি। আচ্ছা, তো আমার নাম ইশতিয়াক সাইদ খান। আমার নিকনেম হচ্ছে রাফিন। তো আমি বাংলাদেশের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েট করে 2018-তে গ্রাজুয়েট করে বাংলাদেশের একটা কোম্পানিতে প্রায় 2 বছর কাজ করে তারপর হচ্ছে জাপানে আসি 2020-এ ডিসেম্বরে। তো শুরুতে জাপানের একটা লোকাল কোম্পানিতে ছিলাম, সেখানে ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করি। তো তখন পর্যন্ত আসলে প্রফেশনালি আমার এমএল এর ফিল্ডে শিফট করা হয়নি। তো তখন মেইনলি আমি কাজ করতাম হচ্ছে ব্যাক এন্ড রিলেটেড ডেভেলপমেন্ট প্লাস ডেভঅপস রিলেটেড টুকটাক। তো তারপরে আমি জব সুইচ করে নতুন একটা কোম্পানি জয়েন করি। আমি কোম্পানির নামটা অবভিয়াস রিজনে বলতে পারবো না, বাট তারা হচ্ছে রিসেন্টলি তারা খুবই জনপ্রিয় একটা কি বলবো ফোন রিলিজ করছে যেটা অরেঞ্জ কালারের। ওকে, সো এর বিষয়ে আসলে আহ, আমি ডিসকাস করতে পারবো না। তো ঠিক সেই আছে। কোম্পানি পর তো সেখানে আমার কাজ হচ্ছে তাদের যে এআই প্ল্যাটফর্ম বা তাদের যে এআই রিলেটেড প্রোডাক্ট যেটা, সেইটার পারফরমেন্সটাকে সেটা কোন কোন জায়গায় ভুল করতেছে টেস্টিং পার্সপেক্টিভে ওই ভুলগুলা বের করা, যে টুলস গুলা ওগুলা ডেভেলপ করা।
সো ওই টুলস ডেভেলপের একটা পার্ট হচ্ছে এটাও যে আমার ওই এআই এর যে প্ল্যাটফর্মটা, ওই প্ল্যাটফর্মে খুঁটিনাটি জানা, ওই প্ল্যাটফর্ম কিভাবে কাজ করতেছে, এবং যে টুলস গুলো ওইগুলো এআই ড্রিভেন। সো ওই টুলস গুলাও নিজেরা নিজেরা কথা বলে এই টুলসটা, এই এআই টুলসটা আমাদের মানে মেইন যে প্ল্যাটফর্ম ওইটার সাথে নিজেরা নিজেরা কথা বলে আমাদের রিপোর্ট দেয়, আচ্ছা এখানে সমস্যা, এখানে সমস্যা। তো আমার কাজ ছিল এটা। রিসেন্টলি আমার কাজ হচ্ছে আমাদের এলএলএম বেসড যে মডেলগুলো আছে এগুলো টিউনিং করে ওগুলা যে রেসপন্সটা কত আরো কিভাবে আমরা ওটাকে হিউম্যান করতে পারি। অনেক সময় দেখা যায় যে কিছু জিজ্ঞেস করলে এটা রেসপন্সটা দিল, রেসপন্সটা টু দ্য পয়েন্ট, ডিটেইলড, বাট কাটখোট্টা, শুনতে ভালো দেখা যায় না। তো এটাকে আরো কতটুক হচ্ছে মানুষের মতো কনভারসেশনটা আর কিভাবে মানুষের মতো করা যায়। তো এখন হচ্ছে আমার কাজটা মেইনলি এই রিলেটেড। তো এই তো হিউম্যান শর্ট করা আর ইন্টারভিউ। কি। ঠিক আছে, ভেরি গুড। ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং লাগলো। মাঝে মধ্যে আমরা একটা ভিডিও দেখতাম, হচ্ছে ফানি ভিডিও, যেমন হয়তো ওই অ্যামাজনের এলসা অ্যাজ ওয়েল এজ হচ্ছে গুগলের বটের সাথে কমিউনিকেশন করে দেয় আর কি। এরকম কিছু মিমও দেখতেছিলাম যে চ্যাট জিপিটির সাথে হচ্ছে সাথে যেমন একটা কনভারসেশন বসা দিচ্ছে, দুইজন নিজেদের সাথে কথাবার্তা বলতেছে আর কি। সো টেকনোলজি ইজ গ্রোয়িং আর কি। সো প্রাথমিকভাবে হচ্ছে তোমার 2020 সালেই যখন আমরা কাজ করা শুরু করছিলাম, সম্ভবত জুন জুলাই বা এরকম কোন একটা সময়ের দিকে আর কি। জি। তো ওই সময়টাতে হচ্ছে তোমার এআইএমএল রিলেটেড কিউরিসিটিটা তোমার আসলে কিভাবে জাগলো, মানে শুরুর দিকে অ্যাজ এ পার্সন হিসেবে? এটা অনেকেরই হুম, এই জিনিসটা থাকে, এটা আমার নিজের মধ্যেও থাকে, যে আসলে কেরিয়ার হওয়ার আগে পার্সোনাল একটা কিউরিওসিটি দিয়ে কোনো একটা ফিল্ড আমরা এক্সপ্লোর করি, তারপরে আমরা যখন একটা রিজনেবল একটা লেভেলে পৌঁছাই, তখন গিয়ে দেখা যাচ্ছে হয় সেম অর্গানাইজেশন অথবা ডিফারেন্ট অর্গানাইজেশনে আমরা সুইচ করি। এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, তোমার ক্ষেত্রে ওটা হয়েছে। তো ফার্স্টে হোয়াই ইউ বিকেম কিউরিয়াস? এখন হয়তো সবাই এআইএমএল রিলেটেড কথাবার্তা বলতেছে, তখনও এটা ছিল, আরো 10 বছর আগেও ছিল, কিন্তু তো মেইন স্ট্রিম ছিল না আর কি। হুম। সো হোয়াই ইউ গট কিউরিয়াস অ্যাবাউট এআইএমএল আর কি? আচ্ছা, এই কিউরিওসিটিটা ইউনিভার্সিটি লেভেল থেকে, তো ইউনিভার্সিটিতে শুরুতে আচ্ছা যখন এমএল এর কোর্স যখন করতেছিলাম, আচ্ছা হ্যাঁ এটার নামটা বেশ রাশভারী একটা নাম। মানে যদি এমএল এ কাজ করি, বিয়ে করি, তাহলে বলতে ভালো লাগে কি করো, মেশিন লার্নিং এ কাজ করি। বাট এর বাইরে যেটা মানে যে যে পয়েন্টটাতে হচ্ছে আমার মনে হচ্ছে না এখানে কিছু করার মতো আছে, সেটা হচ্ছে আমার একটা অ্যাসাইনমেন্টের জন্য প্রজেক্ট ছিল যে ক্লাস্টারিং এর অ্যালগোরিদম ইউজ করে ক্লাস্টারিং করা। সো আমি যে কোনো ধরনের ডেটা ইউজ করা যেত, তো আমি ডেটা ইউজ করছিলাম হচ্ছে ওয়ার্ল্ডের সব জায়গায় স্টারবাকস এর আউটলেট যেসব জায়গায় আছে, তো স্টারবাকস এর আউটলেট গুলা নিয়ে ওগুলাকে ক্লাস্টার করে যে ম্যানেজমেন্টের জন্য আমি যদি শিপমেন্ট পাঠাই, কোন ক্লাস্টারে কিভাবে কিভাবে শিপমেন্ট যাবে। কারণ নর্মালি আমরা দেখে যে হ্যাঁ কেউ যদি অ্যামাজনের ডেলিভারি সিস্টেম যেন কি তারা হচ্ছে ওরা অনেক অপটিমাইজ করছে, কিন্তু ইউজুয়ালি আমরা কি এ স্টার সার্চ শর্টেস্ট প্যাথে যাব। কিন্তু ক্লাস্টারিং করার ক্ষেত্রে এটা হচ্ছে যে হ্যাঁ এই ওটা আপনার যদি আপনি বিজনেসের পার্সপেক্টিভে চিন্তা করেন, তাহলে আচ্ছা এই একটা ক্লাস্টার এখানে হচ্ছে ম্যানেজমেন্ট কিভাবে হবে, ইজিলি ম্যানেজ করা, কতগুলা সব নিয়ে যদি একটা ক্লাস্টার করি তাহলে এটা ইজিলি ম্যানেজেবল হবে। শিপমেন্ট কিভাবে যাবে, কাস্টমার ওই এরিয়ার কাস্টমার ডেনসিটি প্লাস আমার শপের ডেনসিটি, ওই হিসাবে আসলে এটা প্রফিটেবল কিনা। তো এইসব ডেটা দিয়ে তো আমার হচ্ছে এরকম ক্লাস্টারিং করা প্লাস একটা রেজাল্ট আউটপুট দেওয়া যে আচ্ছা ঠিক আছে এরকম যদি ক্লাস্টারিং হয় পার ডেতে যদি এরকম কাস্টমার যায় তাহলে আমার হচ্ছে প্রফিট লেভেল বা আমার ইনকাম লেভেল এরকম হবে। তো এরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করা। তো ওই প্রজেক্টটাতে কাজ করার পর বা আচ্ছা এটাতে তো দেখা যায় আসলে মানে রিয়েল লাইফের অনেক কিছুই সলভ করার পসিবিলিটি আছে। যেহেতু আমি এখনো ওখানে অতটা ইনভলভ না, তো তখন আচ্ছা আমি আর কি কি করা যায়। তো ওইখান থেকেই আসলে মেশিন লার্নিং না মেইনলি ডেটা নিয়ে নাড়াচাড়া করে খেলাধুলা করা, এটা স্টার্ট। আচ্ছা, এখানে এই এই সাথে কনটেক্সটে একটা জিনিস আমি জিজ্ঞেস করে ফেলি। এটা হচ্ছে হিউজ একটা কোশ্চেন হচ্ছে আমাদের যারা নতুন আছে আর কি। তো ওরা ফান্ডামেন্টাল জিনিসগুলো শেখার পরে একটা প্রজেক্ট যখন করতে চায়, তখন ওরা কি ধরনের প্রজেক্ট করলে, মানে প্রজেক্টের মধ্যে কি কি জিনিস থাকলে তাদের লার্নিংটাও মোটামুটি একটু পোক্ত হবে, বা এই রিলেটেড যারা কেরিয়ার করতে চায় সেখানেও মোটামুটি একটা মানে ইন্টারেস্ট থাকবে আর কি। কারণ আলটিমেটলি শিখার দুইটা উদ্দেশ্য এখনো পর্যন্ত এআইএমএল এর আছে। একটা হচ্ছে যে আমি এআইএমএল শিখবো, এই রিলেটেড হয়তো
গবেষণা করব, থিসিস করব, মাস্টার্স করব, পিএইচডি করব, এই টাইপের একটা রাস্তা আছে। আরেকটা রাস্তা যেখানে কিছুটা চ্যালেঞ্জ আছে ফ্রেশারদের, মানে জব মার্কেটটা ফ্রেশারদের জন্য একটু লিমিটেড আর কি, কম্পেয়ারিং টু দ্য সিনিয়র পজিশনের ক্ষেত্রে আমরা মার্কেট রিসার্চ করেও যেটা দেখছি আর কি, যে সিনিয়র যা চায় তার থেকে হচ্ছে জুনিয়র মেবি ৩ ভাগের ১ ভাগ চায় আর কি ফ্রেশার। এবং কম্পিটিশন কিন্তু আছেই আর কি, ভালো সময় লাগবে একটু বেশি। সেটা মাথায় রেখে কেউ যদি হচ্ছে এই ফিল্ডে আসতে চায়, তাইলে কি ধরনের প্রজেক্টের কথা তার চিন্তা করা উচিত? বা হইতে পারে, যেহেতু তোমার নিজস্ব একটা প্রজেক্টের কথা বলছো কিউরিয়াস হিসাবে, এবং আমি যে প্রজেক্টটা করব, মানে কি ধরনের প্রজেক্ট করা উচিত, এবং যে প্রজেক্টটা করবো আমাকে সারা জীবন ওই প্রজেক্টের মধ্যে পড়ে থাকতে হবে, নাকি মানে আমার ভেরিয়েশনও সামনে আসতে পারে আর কি। So, ২ টা প্রশ্ন আমি করলাম আর কি। আচ্ছা, তো প্রথমটা যেটা, সেটা প্রথম কোশ্চেন অ্যান্সার, যে স্টুডেন্ট যারা এখন নিজেদের প্রিপেয়ার করতেছে জব মার্কেটের জন্য, তো যদি গোল যদি থাকে এরকম যে আমি জব মার্কেটে এরকম একটা জব মার্কেট আমি ধরবো, ওইরকম করলে আসলে আমাদের ফোকাসটা আগে থেকে আমরা ন্যারো করে ফেলতেছি। যদি আমি ধরি যে এরকম, আচ্ছা আমি বাংলাদেশে এআইএমএল এর জব মার্কেট করবো, এখন বাংলাদেশে এআইএমএল এর ফিল্ড আমার এখন ক্লিয়ার আইডিয়া নেই যে বাংলাদেশে ঠিক কোন ধরনের এআইএমএল এর কাজ হচ্ছে। ধরে নিই ম্যাক্সিমাম এআইএমএল এর যে প্রজেক্ট সেগুলা হচ্ছে মোস্টলি সাম কাইন্ড অফ নিউরাল নেটওয়ার্ক বেসড ডিপ লার্নিং, বাট মোস্টলি স্ট্রেট ফরওয়ার্ড মেশিন লার্নিং বা ডেটা ড্রিভেন। আমাদের হয়তো অনেক ডেটা আছে, কিন্তু ওটাকে আমরা ঠিক কিভাবে ইউজ করবো ওই রিলেটেড মেশিন লার্নিং ইমপ্লিমেন্টেশনটা হয়তো ওরকম ভাবে আগাচ্ছে না। বাইরের বেশ কিছু কোম্পানি থাকতে পারে, বাট লোকাল কোম্পানি হয়তো ওরকম ভাবে এখন আগাচ্ছে না। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে নিজেদের ইয়ের জন্য, শেখার জন্য, মেশিন লার্নিং হোক ডিপ লার্নিং হোক সবগুলোরই হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাটাগরিক্যাল অ্যালগোরিদম আছে। যদি মেশিন লার্নিং হয় তো এখানে আমাদের ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং, তারপরে হচ্ছে ক্লাস্টারিং ক্লাসিফিকেশন সেম জিনিস, তারপরে হচ্ছে রিগ্রেশন। তো এইগুলোর বেসিক আন্ডারস্ট্যান্ডিং কিভাবে হচ্ছে, এবং যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যে কোনো ফিল্ডে লাগবে সেটা হচ্ছে ম্যাথ। ক্যালকুলাসের উপর ভালো একটা আইডিয়া থাকা দরকার, তার উপরে লিনিয়ার অ্যালজেব্রা। এবং লিনিয়ার অ্যালজেব্রা দেখলে অনেক সোজা মনে হয়, কিন্তু একটা প্রবলেমকে আমি যদি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, আমাকে ওটা রিপ্রেজেন্ট করতে পারতে হবে। কোন একটা ইকুয়েশন দেখে ওটা সলভ করা এক জিনিস, কিন্তু একটা প্রবলেমকে চিন্তা করে ওটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার যে এবিলিটিটা, ওটা দরকার। ওটা লিনিয়ার অ্যালজেব্রায়, মানে আমাদের ক্ষেত্রে আমরা এখন যেটা ফেস করি যে হ্যাঁ, কোন একটা সলিউশন প্রপোজ করতে গেলে আমরা হচ্ছে এটাকে লিনিয়ার অ্যালজেব্রায় কনভার্ট করি যে হ্যাঁ আমরা এভাবে চিন্তা করতেছি। দেন এরপরে হচ্ছে আমরা আমাদের মেশিন লার্নিং অ্যাপ্রোচ হোক, ডিপ লার্নিং অ্যাপ্রোচ হোক, যে অ্যাপ্রোচই হোক, আমরা ওইদিকে যাই। তো এই ম্যাথের প্রতি আরো নজর দেওয়া বেশি। তারপরে হচ্ছে রিগ্রেশনের একটা একটা দুইটা অ্যালগোরিদম গেল, ক্লাসিফিকেশন একটা দুইটা অ্যালগোরিদম গেল, কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের একটা ইমপ্লিমেন্টেশন প্র্যাকটিসের জন্য, রিকারিং নিউরাল নেটওয়ার্কের একটা ইমপ্লিমেন্টেশন প্র্যাকটিসের জন্য। এগুলো প্র্যাকটিস করলে আচ্ছা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটা একটা আইডিয়া হয়ে গেল। কিন্তু এরপরে আমাদের ফোকাস চলে যায়, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে বলবো যে যারা হচ্ছে এই ফিল্ডে নিউ শিখতেছে, তারা অনেক ক্ষেত্রে তাদের ফোকাসটা একটু অন্যদিকে চলে যায়। আমার অ্যাকুরেসি কিভাবে বাড়াতে হবে, অ্যাকুরেসির দিকে ফোকাস চলে যায়। কিন্তু অ্যাকুরেসিটা কি আসলে অ্যাকুরেসি, নাকি ওটা আসলে ফলস অ্যাকুরেসি? ওটাকে আমি জোর করে ওটাকে অ্যাকুরেট বানাচ্ছি, নাকি আসলে আমার। ম্যানিপুলেশন আর কি, ম্যানিপুলেশন করতেছি, ডাটা সেটটাকে হ্যাঁ, মডিফাই করতেছি, নাকি আসলে ট্রুলি। হ্যাঁ। আচ্ছা। তো এখানে ফোকাস করতে হবে ডেটার উপর, যে আমার যে ডেটাটা, এই ডেটাটা থেকে আমি যে ডেটাগুলা মানে অ্যানালিসিস করে আমি যে আউটপুট গুলা পাচ্ছি, এই আউটপুটের সাথে আমি মেশিন লার্নিং এর মডেল অথবা ডিপ লার্নিং এ যে আমার যে রেজাল্ট আসতেছে, এটাকে আসলে সামঞ্জস্য কিনা। তো এটা বের করার অনেক ধরনের ওয়ে থাকতে পারে, ওয়ে আছে যে আমরা বিভিন্ন অ্যালগরিদম ইউজ করে। বাট যে ইনটুইশনটা, এটা আসে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের যে টেকনিক গুলা। তো স্ট্যাটিস্টিক্স অনেক ভাস্ট ব্রড একটা জিনিস। তো স্ট্যাটিস্টিক্সে বেশ কিছু কারণ বলবো, যেমন হচ্ছে মিন বের করা, মিডিয়ান বের করা, ফ্রিকোয়েন্সি কিরকম। যদি আমরা যে কোনো ধরনের ডেটাকে যদি আমরা অর্গানাইজ করি, এটা একটা বেল কার্ভের মতো হয়। তো বেল কার্ভের মিনিং হচ্ছে মিডিয়ানের আমাদের ডেটা পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে ইনিশিয়াল, এবং এন্ডের ক্ষেত্রে ডেটা পয়েন্ট তেমন একটা থাকবে না। মানে এটা গ্রাজুয়ালি ইনক্রিজ করবে, পরে আবার নামবে।
তো এরকম একটা ডেটা পয়েন্টকে আমি যদি স্ট্যাটিস্টিক্যালি রিপ্রেজেন্ট করি, আমি যদি এটা হিস্টোগ্রাম বের করি, ওখানে ডেটা পয়েন্টে যতগুলো আমার ফিচার আছে বা যতগুলো কলাম, আমি যদি এটাকে টেবিল হিসাবে চিন্তা করি, যতগুলো কলাম তাদের মাঝখানে রিলেশনটা কি, কোরিলেশনটা কি, তো এগুলোর উপর ভিত্তি করে একটা আইডিয়া পাওয়া যায় যে আচ্ছা ঠিক আছে, তো আমার যে ডেটাটার অবস্থাটা হচ্ছে এরকম। তারপর ওইটা দেখার পর অলরেডি যে আমার আগে যে আহ, বিভিন্ন ধরনের অ্যালগোরিদম বা মডেল ইমপ্লিমেন্ট করার যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা, ওইখান থেকে তখন আইডিয়া আসবে যে আচ্ছা ঠিক আছে, তো এই যে আমার ডেটাটা দেখতে এরকম, এটা আসলে আমি কোন ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদমে ইনপুট দিলে আমি একটা রিয়েলিস্টিক আউটপুট পেতে পারি। তো নর্মালি শুরুতে আচ্ছা আমি যদি শুরুতে র্যান্ডম ফরেস্টে যাই তাহলে আমি একদম ফাটাফাটি একটা রেজাল্ট পাবো এরকম না। মাল্টিপল অ্যালগোরিদমে ইনপুট দিয়ে ওটাকে টুকটাক টিউন করে দেখতে হবে আসলে কোন অ্যালগোরিদম আমাকে বেটার অ্যাকুরেসি দিচ্ছে। তারপর এখান থেকে আস্তে আস্তে আগানো, ওর ইনিশিয়াল হাইপোথিসিসের পর তারপর আছে এটাকে কিভাবে আমি প্রোডাক্ট হিসেবে নিতে পারি, তারপর এটাকে আমি কিভাবে ডিপ্লয় করতে পারি। তো এই পুরাটা চিন্তা করার, নিজেকে ট্রেন করা যে এটা আমাকে কিভাবে চিন্তা করতে হবে, এটা হচ্ছে শুরুর দিকে যারা হচ্ছে স্টুডেন্ট তাদের ক্ষেত্রে। আর সেকেন্ড কোশ্চেন যেটা ছিল আপনার, সেটা হচ্ছে যে এক জায়গায় পড়ে থাকবো কিনা। আহ, এটা অবশ্যই না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা এরকম যে এটা আসলে কখনো এক জায়গায় থেমে নাই। মেশিন লার্নিং এর ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো যে 3-4 বছর আগেও এলএলএম আসার আগে, চ্যাট জিপিটি আসার আগে মেশিন লার্নিং এর যে ট্রেন্ড ছিল, এলএলএম আসার পর সব উলটপালট হয়ে গেছে। অনেক ইউনিভার্সিটিতে অনেক পিএইচডি থিসিস পেপারও যারা ছিল একদম ট্রেডিশনাল মেশিন লার্নিং এর উপর, এলএলএম আসার পর ওদের থিসিস, ওইসব থিসিস পেপার দেখা গেলো যে আচ্ছা জাস্ট থিসিস পেপার, কিন্তু আসলে গ্র্যান্ট হবে না এগুলোর আর। তো নতুন করে তাদের রিসার্চ শুরু করতে হবে। তো রিসার্চ হোক, ডেভেলপমেন্ট ওয়ার্ক হোক, সবকিছুই ইভলভ হচ্ছে। তা আমাদেরকেও ওরকম ভাবে প্রবলেম ইভলভ হচ্ছে। এখন আর মানে ইজি প্রবলেম যেগুলো আগে, যেসব আমরা দেখছিলাম, তো এগুলো এখন আর তেমন একটা দেখা যায় না, এগুলো অলরেডি সলভড। তো নতুন প্রবলেম আসবে, নতুন প্রবলেমকে সলভ করে নতুন ওয়ে আসবে। তো স্টুডেন্ট যারা আছে বা যারা এই লাইনে নতুন যারা জয়েন করতে চাচ্ছে, তাদের মাইন্ডসেটটা এরকম রাখতে হবে, নতুন কিছু আসলে ওটাকে আগেই না বলা যাবে না, ওটাকে ঘাটাঘাটি করে দেখে ওটা একটা ভালো আইডিয়া নিয়ে তারপর যদি মনে হয় যে আসলে এটা দরকার নাই, তখন ওইটা এডুকেটেড ডিসিশন নেওয়ার যে ক্যাপাবিলিটি, এটা থাকতে হবে। হ্যাঁ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আমি একটা প্রজেক্ট করতেছি, দিস ইজ নট মাই লাইফ আর কি। এটা হুম হচ্ছে আমার কিভাবে একটা প্রজেক্ট করতে হয়, প্রজেক্ট করতে গিয়ে চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করতে হয়, এবং ইন টু এন্ড একটা সলিউশনকে, একটা প্রজেক্টকে তৈরি করে সেটাকে ডিপ্লয় করা পর্যন্ত একটা বা ফুল সলিউশনটাকে দাঁড় করানোর আমার একটা মেন্টালিটি, মাইন্ডসেট এবং এক্সপেরিয়েন্স আছে। বাট এটাকে কিন্তু এমন না যে আমি আজকে যদি প্রজেক্টটা কোনো কারণে কম্পিউটার ভিশন দিয়ে করি, এটা যে আজীবন আমার কেরিয়ারটা কম্পিউটার ভিশনের জন্য সিল গালা হয়ে গেল, বিষয়টা এরকম না আর কি। চাইলে আবার সে কিছুটা ঘাটাঘাটি করে এনএলপি বা অন্য জায়গার ভিতরে সে যাইতে পারে, এলএলএম এর দিকেও যেতে পারে, নতুন কোনো একটা রোবোটিক্সও যদি সে একটু কষ্ট করে সে চলে যাইতে পারবে। রোবোটিক্স এর ভিতরে যে ইন্টেলিজেন্স আছে, অন্যান্য জিনিসগুলো আছে, বা নতুন কোনো একটা ফিল্ড ইভলভ হলে সেখানেও সে যাইতে পারে আর কি। তো প্রজেক্ট করার জন্য রিজনেবল একটা টপিকে যে আমার এই মুহূর্তে ইন্টারেস্ট আছে, দ্যাট ইজ গুড এনাফ। এমন না যে এটা 10 বছর 20 বছর পর্যন্ত ডিমান্ড থাকবে কিনা। সো তোমার আগের অ্যান্সারটা তো পুরোপুরি একটা রোড ম্যাপে পাওয়া গেছে যে কিভাবে কি কি ধরে ধরে জিনিস শিখতে হবে আর কি, হুম এআইএমএল এ আসার জন্য আর কি। এবং একদম ফাউন্ডেশন সহ, ম্যাথ সহ, লিনিয়ার অলজেব্রা, ক্যালকুলাস সহ দিলে একটা পার্সন আসলে ভিতরের লার্নিং এর যে বিষয়টা, ইন্টেলিজেন্স মানে মেশিন লার্নিং বা হচ্ছে এআই রিলেটেড যে ফাউন্ডেশনটা দরকার, সেই ফাউন্ডেশনটা ওখান থেকে চলে আসে। আমাদের একটা গ্রুপ অফ ছেলেপেলে থাকে যে হচ্ছে হুট করে জাম্প দিয়ে হচ্ছে এই আইএমএল এ চলে যেতে চায় আর কি। এবং এটারও আরেকটা অ্যাঙ্গেলও আছে। এআইএমএল কে আমি হচ্ছে দুইটা ভাগে দেখতেছি। একটা হচ্ছে এআইএমএল কে একটা সার্ভিস হিসাবে ইউটিলাইজ করা, যেটা আমি হয়তো কোনো, সাপোজ আমি চ্যাট জিপিটি এপিআই কে কানেক্ট করলাম, I have no হুম idea about ML. I have no idea about deep learning. I have no idea about NLP. Still, I can build a solution. যেটা হুম আসলে ইন্টেলিজেন্ট একটা সলিউশনই হবে। কিন্তু আমার আইডিয়া নেই যে ভিতরে কি হচ্ছে। মেবি আমি যদি এটাকে হয়তো র্যাক করতে চাই, কিছু একটা করতে চাই, সেখানে আমাকে অন্যভাবে চিন্তা করতে হবে। ভেক্টর ডাটাবেস করতে গেলে আমি কেন করবো, কতটুকু করবো, সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। কিন্তু একটা কিছু আমি দাঁড়া করাই ফেলতে পারবো আর কি। এটা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল থাকবেই আর কি ইন্ডাস্ট্রিতে, জি আগেও ছিল, থাকবে। আরেকটা গ্রুপ অফ পিপল হচ্ছে যারা আসলে ভিতরের জিনিসগুলাকে মডেল বানাবে, মডেল ফাইন হুম টিউনিং করাবে।
সো আমাদের রাফিন ভাই যে অ্যান্সারটা দিচ্ছে একটু আগে, সেটা হচ্ছে মূলত হচ্ছে যারা ভিতর থেকে এআইএমএল ইঞ্জিনিয়ার হবে, নট অ্যাজ এ লাইক অ্যান ইঞ্জিনিয়ার হু ক্যান বিল্ড সাম এআইএমএল সলিউশন। দুটার হুম। মধ্যে একটা ভালো ভেরিয়েশন আছে। তো সেভাবে একটু চিন্তা করতে হবে। এবং এই জায়গাটায় আরেকটা জিনিস থাকে, যে জিনিসটা হচ্ছে যে আমরা, এটা একটা ডিবেট আছে মার্কেটে, যেটা আমিও আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন আছে, যে অনেকেই চাইলে কিন্তু এআইএমএল এর মধ্যে সরাসরি আরো মডারেট ভাবেও ঢুকে যেতে পারে। সাপোজ আমি যদি সাইকিট লাইনে যাই, আমি কিছু মডেল অলরেডি সেট করা আছে, সেগুলো দিয়ে আমি কিন্তু একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো আর কি, আমাকে ভিতরের জিনিসগুলো অত ডিটেল না বোঝায় আর কি। সো কিভাবে এই ভিতরের মডেল ফাইন টিউনিং বা ছোট ছোট প্রজেক্টই হোক, বড় প্রজেক্ট করার আগে প্রত্যেকটা এরিয়াতে একটু একটু করে ওভারঅল সেক্টরটাকে এক্সপ্লোর করা, অথবা সেটা আসার আগে বেসিক সিএসএস যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, সেগুলো এক্সপ্লোর করা রিলেটেড তোমার ওপিনিয়নটা কি আর কি? এই ধরনের দুই ধরনের ওপিনিয়ন মার্কেটে পাওয়া যায়। কেউ বলে যে সরাসরি জাম্প করো, সেটা তাদের কিছু লজিক তো আছেই, আবার এটা করো, সেটার কিছু লজিক আছে। তোমার পার্সোনাল ওপিনিয়নটা কি আর কি? যেহেতু তুমি অলরেডি অ্যাটলিস্ট প্রফেশনালি কাজ করতেছো, প্রায় 7 বছরের কাছাকাছি হয়ে গেছে, জি। এআইএমএল হিসেবে কাজ করতেছো হয়তো 4-5 বছর, কিছু একটা সময় হয়ে গেছে, নিজের পার্সোনাল কিউরিসিটি মিলাইলে হয়তো আর একটু বেশি হবে। সো তোমার এই 5-7 বছরের কেরিয়ারে তোমার কাছে কি মনে হয় আর কি? ক্যারিয়ার ওয়াইজ আসলে কোনো একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি এটা কখনো ফিক্সড না। যেমন আমি এখন মাল্টিপল প্রজেক্টে কাজ করতেছি, এর মাঝখানে এআই রিলেটেড প্রজেক্ট আছে, এআই রিলেটেড ছাড়া প্রজেক্টও আছে। তো ওই বেসিকটা যে কোনো সময় লাগবে। কেউ যদি সরাসরি জাম্প করে আছে সাইকিট লার্ন যে কোনো কিছুতে, হ্যাঁ খুব ভালো আউটপুট দিতে পারতেছে তার মডেলগুলা, বা সে এই স্পেসিফিক কাজটা খুব ভালো মতো করতে পারতেছে। বাট ইন্ডাস্ট্রি শিফট হইলো, নতুন কিছু আসলো, তখন কিন্তু আমাদের আসলে বেসিক জিনিসগুলি বারবার ইমপ্লিমেন্ট করতে হয়। দেখা গেল যে হ্যাঁ আমার যে নিজের যে কোডিং প্রিন্সিপাল আমরা যেগুলো ফলো করি, বা কোনো একটা প্রবলেম আসলে প্রবলেম সলভ করার জন্য আমার যে আইডিয়াটা যেটা আসবে, হয়তো আমি সরাসরি কোনো অ্যালগোরিদম ইউজ করবো না, কিন্তু ওই অ্যালগোরিদম থেকে আমরা যে আইডিয়াটা যেটা ছিল ওইটা আমি ইউজ করতেছি। অথবা আমি ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে, আচ্ছা আমি একটা ডেটা দেখতেছি, জেসন দেখতেছি, অথবা আমি সিএসভি ফাইল দেখতে যাই দেখতেছি, দেখার পর নিচে থেকে একটু চিন্তা করে, আচ্ছা এই ডেটাটা কিরকম, আমি এটাকে কিভাবে কোড করতে পারি। অথবা কেউ যদি মানে খুব বেসিক যদি দেই, এক্সাম্পল দেই, অ্যারে আমরা সবাই জানি, 2 ডাইমেনশনাল অ্যারে, ওকে, 3 ডাইমেনশনাল অ্যারে যদি হয় এবং কেউ যদি কম্পিউটার গ্রাফিক্স নিয়ে কাজ করে, নট জাস্ট কম্পিউটার গ্রাফিক্স, মেশিন লার্নিং এর ক্ষেত্রেও ডেটা রিপ্রেজেন্টেশন এরকম হইতে পারে যে এটা 3 ডাইমেনশনাল অ্যারে, অনেকটা রুবিক্স কিউবের মতো, এবং ওইখানে ডেটাটা এমন ভাবে সাজানো যে এক কর্নার থেকে আরেক কর্নারে গ্রেডিয়েন্ট ওয়েতে হচ্ছে ভ্যালু ইনক্রিজ হচ্ছে। তো আমার এখন এই পুরো 3 ডাইমেনশনাল অ্যারেটাকে যে আমি ট্রাভার্স করতে চাই, কিভাবে ট্রাভার্স করব? তো এই ধরনের ফান্ডামেন্টাল যে আইডিয়া গুলো, আহ, এই জিনিসগুলো আসলে থাকা, যে কোনো সময় থাকা লাগবে। আদারওয়াইজ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে যে জিনিসগুলো আমাদের সবার জানা থাকা উচিত, এগুলোর মাঝখানে হচ্ছে বেসিক ডেটা স্ট্রাকচার অবশ্যই, কম বেশি ডিজাইন প্যাটার্ন, অবশ্যই ক্লিন কোডিং প্রিন্সিপালস, ওপি প্রিন্সিপাল মেশিন লার্নিং হোক, মেশিন লার্নিং এর বাইরে হোক, সব জায়গায় লাগে। কারণ আমাকে ডেটাকে তো কোনো একটা ভাবে স্টোর করতে হবে, কোনো একটা ভাবে রিপ্রেজেন্ট করতে হবে, যেটা কম্পিউটারের জন্য বোঝা ইজি। তো এই সব কিছুর জন্য আমি বলবো যে হ্যাঁ, যে বেসিক ফান্ডামেন্টাল খুবই ইম্পর্ট্যান্ট। তারপর ক্যারিয়ার ওয়াইজ যখন যেটা দরকার পড়ে ওইটা শিখে নেওয়া। কারণ এই বেসিকটা আমাদেরকে আসলে অ্যাডাপ্টেবল বানায় যে হ্যাঁ, নতুন একটা সিচুয়েশন আসলো, নতুন ইন্ডাস্ট্রি, মেশিন লার্নিং হোক, মেশিন লার্নিং এর বাইরে হোক, ফিনটেক হোক, সেকঅপস হোক, সিকিউরিটি রিলেটেড হোক, মানে যে কোনো কিছুই হোক, আমাদের অ্যাডাপ্ট করার যে ক্যাপাবিলিটিটা, ওটা আসলে আমাদের বেসিকটা কতটুকু স্ট্রং ওটার উপর। হ্যাঁ, যেটা সামারি হচ্ছে এরকম, যে আমার আমার পার্সপেক্টিভ হচ্ছে সিম্পল, যে ইফ ইউ আর বিল্ডিং সফটওয়্যার অর রাইটিং কোড আর কি, ইউ নিড লাইক দ্য ফাউন্ডেশন আর কি। ইয়েস, আমি কোনো একটা জিনিস এটা বাদ দিয়ে গিয়ে শিখে ফেলতে পারি, সেটা আমরা দেখি অনেকে শুরু করে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা সার্টেন স্টেজ পর্যন্ত ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করতে গিয়ে যদি হচ্ছে কোড লেখার বা কোড রিভিউ করার দরকার পড়বে, তাইলে কিন্তু হচ্ছে, বা একটা সিস্টেম তৈরি করার গেলে তখন আমাকে এই বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমার লাগবে। হুম, আর যদি মনে হচ্ছে না আমি শুধুমাত্র মডেল বানাবো, মডেল করবো, এটুকুই, এটার ইমপ্লিমেন্টেশনে আমি যাব না, ইমপ্লিমেন্টেশন হয়তো অন্য মানুষজন করবে, হুম,
তাইলে হয়তো এই জিনিসগুলো অ্যাভয়েড করলে ভালো, বাট ইটস রিস্কি ফর লং টার্ম আর কি। কারণ ওই যে মার্কেট ডায়নামিজম এখন আরো বেশি ফাস্টার ফাস্টার চেঞ্জ হচ্ছে আর কি। সো মানে যদি আরেকটু আমাদেরকে এই টাইপের জিনিস বলো যে একটা পার্সন হচ্ছে তোমার একটা ভালো একটা রোড ম্যাপ ইনডাইরেক্টলি আমরা জেনে ফেলছি, এবং তার পরবর্তীতে হচ্ছে ফান্ডামেন্টাল বা লং টার্ম সাস্টেনেবিলিটির বিষয়টা আমরা কিছুটা জানতে পারছি। ধরো সাধারণত মানে ইন্টারভিউর আসলে কোনো আগা মাথা নাই, কোম্পানি টু কোম্পানি হুম, ভেরি করে। আবার একই কোম্পানির ভিতরে হচ্ছে দুজন মানুষ যদি ইন্টারভিউ নেয় সেটাও দেখা যাচ্ছে সিগনিফিকেন্টলি ভেরি হতে পারে। হ্যাঁ, মানে জায়গা টু জায়গা ভেরি হতে পারে। আবার সেই মানুষও তো যদি এই সপ্তাহে একজন ইন্টারভিউ নিলো, পরের সপ্তাহে একজন ইন্টারভিউ নিলো, সে হয়তো ডিফারেন্ট টাইপের ইন্টারভিউ নিতে পারে। তাও হুম। তোমার পার্সপেক্টিভ বা তোমার যতটুকু এক্সপোজার বা নলেজ আছে সেটা অনুসারে হচ্ছে কেউ যদি ফ্রেশার বা জুনিয়র হিসেবে এআইএমএল সেক্টরে আসতে চায়, ইন্টারভিউতে যাওয়ার জন্য হচ্ছে বা ইন্টারভিউতে তাকে আসলে কি ধরনের প্রশ্ন হইতে পারে বা কি কি জিনিস দেখা হইতে পারে যেটা দিয়ে সে আসলে একটা এন্ট্রি লেভেলের জব বা ইন্টার্ন ক্র্যাক করতে পারে আর কি, জাস্ট তোমার পার্সপেক্টিভে আর কি। আচ্ছা, সো বাংলাদেশের বাইরের ইন্ডাস্ট্রি, মানে বাইরের যদি আমি বলি, এখানে ফ্রেশারদের ইন্টারভিউ হয় এরকম যে আসলে তুমি ইউনিভার্সিটিতে তুমি কি শিখছো, কি করছো। তারা ধরে নেয় না যে তুমি তুমি এমএল ইন্ডাস্ট্রি একটা পজিশনের জন্য, মানে যদি এটা ফ্রেশার পজিশন থাকে, যদি এমএল এর ইন্ডাস্ট্রি একটা পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছো, তোমার হ্যাঁ অলরেডি তোমার এমএল এর উপর 2 বছর অভিজ্ঞতা আছে, এরকম কিছু না। তো তারা জিজ্ঞেস করবে যে হ্যাঁ তুমি ইউনিভার্সিটিতে কি করছো। আচ্ছা, কোডিং টেস্ট মাস্ট থাকবে। ওই কোডিং টেস্ট এমএল রিলেটেড কোডিং টেস্ট হবে না, এটা অবশ্যই প্রবলেম সলভিং হবে, অ্যালগরিদম বেস। তো তারা হয়তো হোয়াইট বোর্ড টেস্টে জিজ্ঞেস করবে যে মানে অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার এইসব যাচাই করবে। এরপর যখন টেকনিক্যাল ইন্টারভিউটা যেটা হবে, যে টেকনিক্যাল ইন্টারভিউতে মানে থিওরিটিক্যাল, তখন জিজ্ঞেস করবো আচ্ছা তুমি ইউনিভার্সিটি কি প্রজেক্ট করছো। এমএন, আমাদের পজিশন এমএন রিলেটেড, তো আমরা হচ্ছে এরকম করি। তো তুমি কি ধরনের এমএল রিলেটেড প্রজেক্ট করছো, তুমি এটাতে কি সলভ করছো, তোমার লার্নিং কি ছিল, এবং কোন যে জায়গাটাতে তুমি স্টাক হয়েছো বা কোন জায়গাতে তুমি প্রবলেম ফেস করছিলা, এবং তুমি এটা কিভাবে ওভারকাম করছো। কারো কাছে যদি নিজের প্রজেক্ট সম্পর্কে যদি এই পয়েন্টগুলো যদি ক্লিয়ার থাকে, তখন তারা ধরে নেয় যে আচ্ছা ঠিক আছে, না ও ওর প্রজেক্টটা নিজে থেকে করছে, বুঝে বুঝে করছে, টিউটোরিয়াল দেখে ডিরেক্ট কোড করে ফেলে নাই, বুঝে বুঝে অথবা করছে বা বলে না টিউটোরিয়াল যে দেখে 3 মাস আগে করছিলাম এখন ভুলে গেছি আর কি। হ্যাঁ হ্যাঁ। যে- তো তারা দেখে হচ্ছে এটা যে তুমি নিজে যা করছো, যতটুকু করছো, ওই সম্পর্কে তোমার নলেজ কতটুকু। তুমি জানো না এখানে এটা কোনো প্রবলেম হবে না। তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ খুব বেসিক জিনিস হয়তো এক্সপোজার নাই দেখে মানুষ শিখে নাই, তারা এখানে শিখায় দেয়, এটা নেগেটিভ কিছু না। কিন্তু নিচে যতটুকু করছে, যেটা করছে, এটা খুব ভালো মতো এটার সম্পর্কে তার আইডিয়া থাকা লাগবে টেকনিক্যালি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট যে হচ্ছে মানে নিজের নলেজটাকে হচ্ছে বা নিজের যেই প্রজেক্ট করার এবিলিটি অথবা ফান্ডামেন্টাল কোনো একটা অ্যাঙ্গেল থেকে তাকে কিন্তু ইন্টারভিউটা পার হইতে হবে আর কি। সো জি। ইন্টারভিউটা অনেক ধরনের বিষয় থাকে। প্রজেক্ট থাকলে আমি যেটা দেখি যে 70-80% ক্ষেত্রে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা প্রজেক্ট রিলেটেড প্রশ্ন করতে চায়, যে এটা কেন করছে, এটা না হইলে কি হবে, ওটা করলে কি হবে। কারণ এটা দেখা যায় এটা মানুষের মানে ইমপ্লিমেন্টের এবিলিটি আছে আর কি। হুম, আবার কেউ যদি হচ্ছে অনেক বেশি জায়গায় সে শাইন করে অন্য একটা অ্যাঙ্গেলে, যে সে অনেক বেশি সিপি করে আসছে, ধরো কোনো একটা জায়গায় ভালো একটা র্যাঙ্ক হুম, করে আসছে, হয়তো এক্সপার্ট লেভেল পর্যন্ত চলে গেছে, হুম, তখন দেখা যাবে যে ওই সিপি রিলেটেড প্রশ্ন করতেছে। হুম, অর্থাৎ সাধারণভাবে ইন্টারভিউয়াররা বুঝতে চায়, অ্যাটলিস্ট আমি যতটুকু দেখছি, যে এই পার্সনটা যেই জিনিসটা ভালো করছে সেটাতে সে আসলে কতটুকু ভালো। জি। এবং এর পরবর্তীতে দেখতে চাইছে এই জায়গায় যদি আমি একটু টুইস্ট মেরে দেই, সে কি চিন্তা করে এটাকে সলভ করতে পারে কিনা, বা চিন্তা করার অ্যাঙ্গেলটা কি, সলিউশন অনেক ক্ষেত্রে নাও করতে পারে। এটা অনেক ক্ষেত্রে হুম, দেখা যায় যে এমন একটা জায়গায় প্রবলেম সলভিং এ বা প্রজেক্টের ক্ষেত্রে দিছে, যেটা দেখতে চাচ্ছে যে এই মানুষটা ডিফিকাল্ট সিচুয়েশনে চিন্তা করতে পারে কিনা। হয়তো সে এটা হুম, চিন্তা করলো, বললাম যে না এই কমপ্লেক্সিটিতে হবে না ওইটা, আচ্ছা এটাতে এই সমস্যা হতে পারে ওইটা, তো ওই পার্সনটা হুম, চিন্তা করতে পারে কিনা। এটা দিয়ে বোঝার চেষ্টা করে যে একে যখন রিয়েল ওয়ার্ল্ডে কোনো একটা কাজ দেওয়া হবে সেইটাকে সলভ করার মাইন্ডসেট অ্যান্ড অ্যাপ্রোচ রাখে আর কি। আর যদি জি, মনে হয় যে না এটা তো আমি চিন্তা করি নাই, আমি বসে আছি, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস আর জি, কি। সো সেই জন্য এই জিনিসটা যদি কেউ হ্যান্ডস অন কাজ করে সেই জায়গাটা, এবং এই জায়গাটা একটু ছোট করে একটু যদি বলে দাও আর কি। ইয়েস, এআই আমাদের পাওয়ারফুল জিনিস দিচ্ছে, চ্যাট জিপিটি, আমরা নিজেরা এআইএমএল শেখার জন্য আগ্রহী, কিন্তু এআইএমএল দেখে কপি পেস্ট করার একটা টেন্ডেন্সি আমাদের প্রচুর থিসিস বা প্রজেক্ট ওয়ালাদের হুম, আছে আর কি। কারণ এটা খুবই
অ্যাক্সেসিবল, এবং এটা এমন ভাবে বানানো হয়েছে এআইএমএলটাকে যে সে আসলে না করবে না আর কি। যদি আমি ডিটেল নাও বলি যে আচ্ছা আমাকে একটা লাভ লেটার লিখে দাও আর কি, সে কিন্তু লিখে দিবে, না করবে না। কারে লিখতেছে, জি। কি জন্য লিখছে, কয়দিন পরিচয়, ওর জেনারেল কি, সে কিন্তু আমাকে লিখিয়ে দিবে। আবার যদি বলি যে না, হ্যাঁ। ওর সাথে ঝগড়া হয়েছে, ওর একটু রাজি করাইতে হবে, কনটেক্সট দিলে সে কিন্তু বলে দিবে। তো এআই হুম। এমএল রিলেটেড যত টুলস গুলো আছে সেগুলো আমাদের ইউজ করার ডেফিনেটলি দরকার আছে। দে আর নট গোয়িং এওয়ে। বাট হুম। অলসো আবার প্রজেক্ট করার ক্ষেত্রে বা কোনো একটা থিসিস করার ক্ষেত্রে কিভাবে আসলে ইউজ করা উচিত। কারণ দেখা যায় যে যদি তুমি যদি একটা প্রজেক্ট দেখো, দেখে তোমার কাছে দেখেই তুমি যদি বুঝেই ফেলো, মানে মোস্ট অফ দ্য পিপল বুঝেই ফেলে যে এটা আসলে কপি পেস্ট মারা আর কি, বা ওই লোক না জি। বুঝেই করছে আর কি, তোমার ইমপ্রেশন কি হবে? আর এটা তো যদি না পড়ে, আবার তার লার্নিং এর কি অবস্থা? তোমার ইমপ্রেশন একটা পার্ট, আর তার লার্নিং হুম। এর একটা পার্ট। তো সামারি হুম। কোশ্চেন হচ্ছে যে আমরা যখন প্রজেক্ট করবো, এআইএমএল শিখবো, আমরা কিভাবে এআই টুলস গুলা, বিশেষ করে ধরো চ্যাট জিপিটি ইজ দ্য লিডার, হুম। তাকে আমরা কিভাবে অ্যাবিউজ করব না, আর কিভাবে আমরা ইউজ করব। তুমি যদি এখন একটা প্রজেক্ট করো, তাহলে তুমি কিভাবে এই পাওয়ারটাকে, এলএলএম এর পাওয়ারটাকে আসলে হুম। রাইট ওয়েতে ইউজ করবা, যাতে তোমার নিজের শর্ট টার্ম গেইনের জন্য লং টার্ম ক্ষতি না হয়ে যায় আর কি। হুম। আচ্ছা, তো যদি এলএলএম এর পাওয়ার ইউজের কথা বলি, আসলে এটা এক একজন ঠিক তার ক্যারিয়ারের কোন স্টেজে আছে ওটার উপর ডিপেন্ড করে সে ঠিক এটা কিভাবে ইউজ করবে। যেমন কেউ যদি শুরুর দিকে এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে নতুন হয়তো পাইথন প্রোগ্রামিং শিখতেছে, তাকে হচ্ছে সে রেস্ট এপিআই বানাবে। এখন রেস্ট এপিআই বানানোর জন্য সব কোড যদি সে এখন ওখান থেকে ChatGPT থেকে কপি পেস্ট করে, তাহলে সে কিন্তু আসলে রেস্ট এপিআই বানানোর যে টোটাল প্রসেস যদি পাইথনে করে, তাহলে রেস্ট এপিআই বানানোর জন্য পাইথনের যে সিকিউরিটি লেয়ার, ওখানে কি ইনপুট দিতে হবে, কিভাবে কনফিগারেশন করতে হবে, মডেল কিভাবে করতে হবে, রেসপন্স কিভাবে হ্যান্ডেল করতে হবে, কাস্টম রেসপন্স কিভাবে বানাতে হবে, সে সব কপি পেস্ট করে ফেলতেছে। সে কিন্তু মানে ঠিক ইমপ্লিমেন্টেশনটা শিখতেছে না। কিন্তু এখন আমার, যদি আমি বলি আমার রেগুলার লাইফে, যে হ্যাঁ, রেস্ট এপিআই বানানো এটা এখন একটা মানডেন কাজ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমার এটা যতটা অটোমেট করতে পারে, আমার প্রোডাক্টিভিটি তত বাড়বে। তো আমার নতুন একটা সার্ভিস আমার আপ করতে হবে, যেটার মেইন কাজ হচ্ছে অন্য একটা জায়গায়। রেস্ট এপিআই হচ্ছে জাস্ট আমাকে একটা ইন্টারফেস দেবে যে আমি এটার সাথে ইন্টারেক্ট করতে পারা। এটা আমার মেইন, মানে এটা আমার মেইন ফোকাস না। তো তখন আমি, আচ্ছা আমি আমার এলএম ইয়েকে বলতেছি, এজেন্টকে বলতেছি, আচ্ছা তুমি আমাকে এরকম একটা রেসিপি বানাই দাও, এরকম এরকম আমার স্পেসিফিকেশন লাগবে, এই জিনিস হ্যান্ডেল করতে হবে। আর ইন দ্য মিন টাইম আমি আমার মেইন যে ফোকাস এখানে কাজ করতেছি। সো এই ইউজটা আসলে ডিপেন্ড করে কে তার ক্যারিয়ার কোন স্টেজে। থিসিসের ক্ষেত্রে যদি বলি, বা যারা লার্নার্স তাদের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, তুমি যদি তোমার কোনো জায়গায় যদি কোনো একটা কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, ওইটাকে যেমন খুব ইজি প্রম্পট, আচ্ছা আমাকে এই একটা জিনিস, আচ্ছা মার্কসট আমাকে বুঝাই দাও যেন আমি একটা 5 বছরের বাচ্চা। এলএলএম কিন্তু এভাবে খুব সুন্দর মতো বুঝাই দেবে। তো এলএলএম থেকে যতটুকু নিজের নলেজ বেসটাকে বাড়ানোর জন্য যেভাবে ইউজ করা যায়, ওটা কোনো লিমিট নাই। কিন্তু এখানে আবার কোশ্চেন আসে হচ্ছে স্টুডেন্ট হিসেবে হোক অথবা প্রফেশনাল হিসেবে হোক, এথিক্সের একটা ব্যাপার আসে। আমি থিসিস করতেছি, আমি থিসিস জার্নালে পাবলিশ করব, ইয়ে করব। আচ্ছা আমি যে থিসিসটা করতেছি, আমি থিসিস যে পেপার টেপার লিখতেছি, এটাকে আসলে কন্ট্রিবিউট করতেছে কিনা। থিসিসের কাজ কি, যে আমি রিসার্চ করতেছি যেটা একটা পার্টিকুলার ফিল্ডে কন্ট্রিবিউট করবে, এটাকে আসলে কন্ট্রিবিউট করতেছে কিনা। এটা তো এথিক্সের ব্যাপার, কারণ এই থিসিস ইন ফিউচার কেউ সাইট করবে, কিন্তু দেখা গেল যে আসলে এই থিসিসের আসলে কোনো বেস নাই। তো ইন ফিউচার যারা এই থিসিস সাইট করতেছে, বাই এনি চান্স যদি ইনিশিয়াল থিসিসে কোনো কারণে ধরা পড়ে যায় এবং এটা যদি ক্যান্সেল হয়ে যায়, এই থিসিস সাইটেশন করে ইন ফিউচারে যেসব থিসিস গুলো হবে ওইখানে ঝামেলা হয়ে যাবে। এথিক্সের ব্যাপারে এটা। প্রজেক্টের ক্ষেত্রে অনেক সময় ইন্টারভিউ প্রজেক্ট দেয়, চ্যাটজিপিটি ইউজ করে আমরা রাতারাতি প্রজেক্ট করে ফেলি। পরে যখন তারা কোশ্চেন করবে, আচ্ছা তুমি এই জায়গায় এরকম ভাবে ইউজ করছো কেন, আমি যদি প্রবলেমটা চেঞ্জ করে এরকম একটা প্রবলেম দিই, তখন তুমি এটা কিভাবে সলভ করবা, তখন কিন্তু আটকে যাবে। কারণ তার ঠিক কোড বেসের খুঁটিনাটি সম্পর্কে তার কোনো আইডিয়া আইডিয়া এরকম ক্লিয়ার না। এখন যদি কেউ যদি এরকম থাকে যে হ্যাঁ সে নিজে পুরা কোড বেস সবকিছু খুব ভালো মতো বুঝছে, বুঝার পরে জাস্ট টাইম সেভের জন্য হচ্ছে চ্যাটজিপিটি থেকে সে কপি পেস্ট করতেছে, জাস্ট টোটালি ফাইন। বাট না বুঝে, না তারপর নিজের আইডিয়া গুলাকে ভেরিফাই না করে চ্যাটজিপিটি যা দিচ্ছে ওটাকেই হচ্ছে এটাই সবকিছুই ঠিক, চ্যাটজিপিটি যা বলবে সবকিছু সবসময় সবকিছু ঠিক, এটাকে মেনে নিয়ে আগানোটা এটা সেলফ ডিস্ট্রাকটিভ।
হ্যাঁ, ডেফিনেটলি এটা আমি আমি যেভাবে সামারাইজ করি জিনিসটাকে সেটা হচ্ছে আমার লার্নিং এর জন্য, এক্সপ্লোরেশন এর জন্য 100% ইউটিলাইজ করব। এমনকি আমি যখন হচ্ছে থিংক করতে যাব, থিংকের ক্ষেত্রে যদি আমি হচ্ছে এনালাইজ করতে বলি, ফিডব্যাক করতে বলি, সেটা করতেও আমি যাব। অথবা আমি একটা কাজ করে ফেলছি, এটাকে রিভিউর জন্য যদি আমি কারো কাছে যেতে চাই। এরকম না, না বলা হচ্ছে আসলে টুলস পাওয়াটা মানে মানে ইমাজিন করা যাইতো না আজ থেকে ৫ বছর আগে যে আমি জি। একটা কোড লিখতেছি, এইটার যে এজ কেস গুলো আছে এটা কোড রিভিউ পর্যন্ত যাওয়ার জন্য বা একজন সিনিয়র ডেভেলপারের কাছে রিভিউ যাওয়ার আগে কিন্তু আমি অনেকাংশে এখন কভার করে ফেলতে পারতেছি। তো দিস ইজ দ্য ব্লেসিংস। বাট আমি যখন হচ্ছে একটা সলিউশন বানাচ্ছি, এইখানে কিন্তু একটা ক্রিয়েটিভিটির একটা পার্ট আছে, কন্ট্রিবিউশনের একটা পার্ট আছে, প্লাস হচ্ছে এটার সাস্টেইনেবিলিটি, স্কেলেবিলিটি অনেকগুলো অ্যাঙ্গেল থাকে। তো একজন ডেভেলপারকে কিন্তু এরকম ১০ রকমের, একজন ইঞ্জিনিয়ারকে ১০ রকমের অ্যাঙ্গেলে চিন্তা করতে হয় আর কি। আমার শুধু ফাংশনালিটি ইমপ্লিমেন্ট হইলেই কিন্তু কাজ হবে না আরকি। এটার এজ কেস আছে কিনা, এটার স্কেলেবিলিটি আছে কিনা, মেবি এটার সিকিউরিটি কনসার্ন আছে কিনা, এটার মেবি আমাদের বেস্ট প্র্যাকটিস গুলো আছে কিনা, মানে এরকম আরো অনেক বা লং টার্ম ভিশনের সাথে সেটা কনফ্লিক্ট হয়েছে কিনা। এটা এখনকার জন্য বেস্ট সলিউশন, কিন্তু ৫ বছর পরে বা ১ বছর পরে আমাদের একটা এক্সটেনসিবিলিটির দরকার হইতে পারে। আমার হয়তো ডিজাইন প্যাটার্নটা ডিফারেন্ট হওয়া উচিত। মেবি এই প্যাটার্ন হওয়া উচিত না, ডিফারেন্ট টাইপের একটা প্যাটার্ন হওয়া উচিত। এইটা হয়তো তার কোর ফাংশনালিটির মধ্যে এখন নাইও আরকি। এটা জাস্ট বিহেভিয়ারাল একটা ফাংশনালিটির মধ্যে আছে আরকি। তো সবগুলো জিনিস ডেভেলপার সবসময় চিন্তা করে উঠতে পারে না আরকি। তো সেই জায়গাটায় আমরা এআই এর হেল্প ডেফিনিটলি নিতে পারবো। কিন্তু আমার যে কোর কাজটা এটা যদি আমি ChatGPT-র কাছ থেকে আউটসোর্স করে ফেলি, তাহলে আমি কিন্তু আমার আর ভ্যালু থাকলো না। আমার দরকার থাকলো না। আমি আসলে কি ভ্যালুটা এড করলাম? তাহলে আমারও তো রিপ্লেস করেই ফেলবে আরকি। রাইট? আমাকে জি। রিপ্লেস আমি যদি কিছু এডই না করি, তাহলে আমি তো সবার আগে রিপ্লেসড হয়ে যাবো আরকি। জি। তো আমি আমার দিক থেকে আমি আরো ২ টা প্রশ্ন করতে চাই। প্রাথমিকভাবে হচ্ছে যে আমাদের মানে স্টুডেন্ট যারা ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় পড়তেছে, তাদের হচ্ছে বিভিন্ন ধরনের আ জিনিস চারপাশ থেকে তাদের সামনে আসে। সেই জিনিসগুলো আল্টিমেটলি কনভার্ট হয় তাদের কনসার্ন এর মধ্যে, নট তাদের অ্যাকশন এর মধ্যে আরকি। হুম, সো ধরো এখনকার ইন্ডাস্ট্রি সম্পর্কে তোমার একটা নলেজ তো ৫-৭ বছর কাজ করার কারণে হইছেই আরকি। কোনো কারণে তুমি যদি হচ্ছে somehow ম্যাজিক্যালি টাইম মেশিন দিয়ে তুমি চলে গেলে আবার ফার্স্ট ইয়ারে সিএসই তে ভর্তি হচ্ছ আরকি। কিন্তু হুম, ইউ হ্যাভ দ্য নলেজ অফ দিস কারেন্ট আরকি। অ্যান্ড হুম, ইউ হ্যাভ সাম থটস অ্যাবাউট দ্য ফিউচার। তাহলে হুম। তুমি কিভাবে আসলে আ এই ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত নিজেকে ড্রাইভ করবা আরকি? বেসড অন কারেন্ট কনটেক্সট অনুসারে আরকি। যদিও এর অনেকগুলো জিনিস আমরা হুম, ইনডাইরেক্টলি বলে ফেলছো এর আগে, হুম, রোডম্যাপ বর্ণনা হিসেবে। বাট অ্যাজ এ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সিএসই তে ভর্তি হতে যাচ্ছ, তোমার অক্টোবরের ১ তারিখ থেকে তোমার সিএসইর ক্লাস শুরু হবে আরকি। জি। তাহলে তুমি নিজেকে ৪ টা বছর কিভাবে আইডিয়াল কেসে প্ল্যান করবা আরকি? তো কিছু ডিফারেন্স আমি আগে নোট করি যে আমাদের সময় ChatGPT ছিল না। আমাদের সময় এত ইজি ভাবে আ বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তখনও বেশ ভালো টিউটোরিয়াল ছিল। বাট YouTube এমএল এ কিন্তু এত মেসিভ আকারে ছিল না আরকি। হ্যাঁ, এত মেসিভ আকারে ছিল না। তারপর এখন ChatGPT আসার কারণে যেটা হয়ে গেছে যে যেকোনো YouTube ভিডিওর ট্রান্সক্রিপ্ট যদি আমি ChatGPT কে দেই, ও আমার মতো করে হচ্ছে ওটাকে ডিসক্রাইব করে দেবে। সো শিখার ক্ষেত্রে এখন আগের চেয়ে অনেক বেশি সুযোগ। তো এই সুযোগটা অবশ্যই ইউজ করব যদি আমি আবার ফার্স্ট ইয়ার থেকে শুরু করি। এবং ফার্স্ট ইয়ার থেকে আবার শুরু করলে হয়তো আমি আমার ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার আমি কম্পিটিটিভ প্রোগ্রামের উপর ফোকাস করব। বাট সেকেন্ড ইয়ারের শেষ থেকে আমি হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম সলভিং মানে প্রজেক্ট বেসড এর দিকে আস্তে আস্তে যাওয়া ট্রাই করার চেষ্টা করব। কারণ যেহেতু এখন হচ্ছে ইন্ডাস্ট্রি খুব দ্রুত মুভ করতেছে, আমি কোন একটা কিছু যদি স্টার্ট করি ওটা শেষ করতে করতে দেখা যাবে যে ইউনিভার্সিটির সময় বেশি লাগে, যেখানে ৬ মাস ১ বছর শুরু করে ওটা শেষ করতে করতে দেখা গেল ইন্ডাস্ট্রি আর ২ কদম আগায় গেল। তখন আমি আবার নতুন একটা জিনিস শুরু করবো, ইন্ডাস্ট্রি আরো ২ কদম আগায় গেল। তো এরকম একটা কিছু ভাবে এরকম কিছু প্রজেক্ট করা মেশিন লার্নিং এর ক্ষেত্রে যদি হয়, হ্যাঁ, তখন অবশ্যই তাহলে আমি এলএলএম কিভাবে ট্রেন রিটিউন করতে হয়, ভেক্টর ডেটাবেস কিভাবে সেট আপ করতে হয়, ভেক্টর ডেটাবেস জিনিসটা কি, ভেক্টর অথবা আমি যদি র্যাগ এর কথা বলি, র্যাগ হচ্ছে থার্ড পার্টি কোনো ডেটাবেস থেকে এলএলএম কিভাবে ডেটা নিয়ে আসবে, ডেটা ওই সার্ভিসটা হচ্ছে র্যাগ। তো এটা কিভাবে ইউজ করে, এটা আর্কিটেকচার ঠিক রাখা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে এরকম কোনো কথা না, কিন্তু এইসব নলেজটা রাখা, নলেজ রাখলে যখন আমার সময় আসবে যে আমি আচ্ছা ঠিক আছে আমি এখন ডিসাইড করছি আমার ফাইনাল ইয়ারে আমি এই সেক্টরে ফোকাস করব, এই এই জিনিস আমি কাজ করব,
তখন আমি এগুলো ঝাঁপায় পড়তে পারবো যে আচ্ছা আমি এখানে কাজ করব। কিন্তু আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হচ্ছে তাহলে আমার কম্পিটিটিভ প্রোগ্রামিং, অবশ্যই অ্যালগরিদম ডিজাইন প্যাটার্ন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা আগামী 20 বছরও থাকবে আই গেস। সেটা হচ্ছে কোডিং এর বেশ কিছু ফান্ডামেন্টাল রুলস আছে যেগুলো আমরা ফলো করি। কোড কিভাবে কোড করতে হবে, ফর এক্সাম্পল সলিড প্রিন্সিপল, এগুলো আজীবন থাকবে। তারপরে হচ্ছে ডিজাইন প্যাটার্ন, হ্যাঁ আমি একটা নির্দিষ্ট ডোমেনের প্রবলেম যদি সলভ করতে চাই, নির্দিষ্ট ডোমেনের জন্য একটা সফটওয়্যার যদি বানাতে চাই, ওইটার জন্য আমার ঠিক কিভাবে হচ্ছে প্রজেক্টটাকে স্ট্রাকচার করতে হবে। অনেক ধরনের আর্কিটেকচার হতে পারে, নর্মালি এটা ডোমেন ড্রিভেন আর্কিটেকচারের মাঝখানে পড়ে, বাট এর বাইরেও যদি আমি ফাংশনাল প্রোগ্রামের দিকে যাই, তাহলে ফাংশনাল প্রোগ্রাম আবার কিভাবে আগানো উচিত, তো ফাংশনাল প্রোগ্রামিং এর কনসেপ্ট এখানে চলে আসে। তো যতগুলা শাখা প্রশাখা আছে এগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখা। জাস্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং ফোকাস করলে দেখা যাবে আচ্ছা ঠিক আছে সে প্র্যাকটিক্যাল নলেজ পিছিয়ে যাচ্ছে, শুধু প্র্যাকটিক্যাল নলেজ ইয়ে করলে সে বেসিকে পিছিয়ে যাচ্ছে। তো এই ব্যালেন্সটা রাখা খুব জরুরি। কম্পিউটার প্রোগ্রামিং, অ্যালগরিদম, বেসিক ক্লিয়ার, তারপর সেকেন্ড ইয়ারের শেষ থেকে ইমপ্লিমেন্টেশনের দিকে যাওয়া। যে কোনো স্টুডেন্টের যে সেক্টরে তার ইন্টারেস্ট, শুরুতে মোবাইল ডেভেলপমেন্ট হতে পারে, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হতে পারে, ডেভঅপস হতে পারে, মেশিন লার্নিং হতে পারে, বাট সবগুলোরই একটু একটু আইডিয়া রেখে যেটাতে মেইন ফোকাস, যেটাতে মেইন আগ্রহ তার, ওইখানে ইমপ্লিমেন্টেশনে প্র্যাকটিস করা। খুবই সিম্পল ভাবে হচ্ছে যে একটু চোখ কান খোলা রাখা, এবং কোর যে সাবজেক্ট গুলো সিএসসি তে আছে সামহাও আমরা হচ্ছে সেগুলোতে আসলে মনোযোগ দিয়ে উঠি না, এগুলোর কিন্তু ভ্যালু আছে। এবং ইয়েস, কারিকুলাম অনেকের কাছে আউটডেটেড মনে হইতে পারে, বাট দিস আর মোস্ট অফ দ্য থিংস আর এভারগ্রিন আর কি। যে ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম বা ডিজাইন প্যাটার্ন, ওপি, এমনকি কোর ফান্ডামেন্টাল যেই লিনিয়ার অলজেব্রা, এই টাইপের জিনিসগুলো হচ্ছে খুব সিগনিফিকেন্টলি যদি আমরা একটু ভালো করে খেলি, তাহলে আমার এমন একটা ফাউন্ডেশন তৈরি হবে যেটা আসলে ফর এভার টিকতে পারবে আর কি। এবং তোমার যদি হচ্ছে একটা পার্সনের ক্ষেত্রে এই জিনিসটা একটু চলে আসে যে আমি যদি হচ্ছে সবকিছু শেষ করলাম, মার্কেটে, জব মার্কেটে ঢুকার ক্ষেত্রে হচ্ছে একটা সংশয়, ভয়, কনসার্ন কাজ করে আমাদের আর কি। সো ইন্টারভিউর আগে তার কিছু টেকনিক্যাল নলেজ তো সেগুলো থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড তো থাকবেই। এখনকার দিনে বাংলাদেশের মার্কেটে ইউজুয়ালি এটা খুব কম হয় যে তার ডিগ্রি বেসড আসলে জব অলমোস্ট খুবই কম হয় আর কি, আদার দেন হয়তো ফ্যাকাল্টি হওয়া রিলেটেড ছাড়া খুব বেশি একটা হয় না আর কি। সো টেকনিক্যাল নলেজের পাশাপাশি হচ্ছে একটা জায়গায় হচ্ছে আমরা খুবই উদাসীন থাকি, সেটা হচ্ছে সফট স্কিল বা কমিউনিকেশন স্কিল বা অন্যান্য জিনিসগুলাতে আর কি। সো একজন মানে একজন অনেকদিন ধরে হচ্ছে এই সেক্টরে কাজ করে, অনেক ইন্টারভিউ নিছো বা নিজেও ইন্টারভিউ ডেফিনেটলি দিছো, না দিয়ে তো চাকরি হয় নাই আর কি। সো সফট স্কিল কমিউনিকেশনটার ব্যাপারে আসলে তোমার কি সাজেশন, রিকমেন্ডেশন? দেখা যায় যে অনেকেই এটা মনে করে যে আচ্ছা আমি শুধুমাত্র টেকনিক্যাল জিনিসগুলো করব, তারপরে আমার কিছু না কিছু একটা ম্যাজিক ঘটে আমি চাকরি পেয়ে যাব হুম আর কি। কেউ কেউ মনে করতে পারে, মানে ওই দিকটা একদম হুম ইগনোর করে আর কি। সো তুমি এই জিনিসটাকে কিভাবে দেখো বা রিকমেন্ড করো, বা একটা একটা সফট স্কিল বা কমিউনিকেশন বা অন্যান্য নেটওয়ার্কিং রিলেটেড হুম যদি তোমার কি সাজেশন থাকে? সফট স্কিলের ক্ষেত্রে কমিউনিকেশন নাম্বার ওয়ান, এটার উপর আসলে ইম্পর্টেন্স অন্য কিছু নাই। কারণ হচ্ছে হ্যাঁ আমি এই জিনিস জানি, আমি হয়তো দেখা গেল আচ্ছা আমি আইনস্টাইনের মতো ব্রিলিয়ান্ট, বাট আমার যে আইডিয়াটা সেটা যদি আমি কনভে করতে না পারি, তাহলে তো আমার ব্রিলিয়ান্ট হওয়ার কোনো কাজে লাগতেছে না। কারণ মোরলেস ইন্ডাস্ট্রিতে ঢোকার পরই যে কেউ একটা টিমে কাজ করবে। তো টিমে কাজ করতে গেলে অবশ্যই আমার আইডিয়াটা অন্য কাউকে বোঝানো, অথবা তারা যখন আমাদের ব্রেইনস্টর্মিং হবে, টেকনিক্যাল ডিসকাশন হবে যে কোনো কিছুর সময়, তাদের আইডিয়াটাকে বুঝার এবং ওইটাকে একসেপ্ট করার যে ক্যাপাবিলিটি, ওই আগ্রহটা এবং ওইটার প্রতি রেসপেক্টটা থাকতে হবে। যে হ্যাঁ কেউ একটা কিছু বলতেছে, আমার মতে হয়তো এটাকে আরো ভালো মতো করা যায়, অথবা আমি এই ফিল্ডে এক্সপার্ট, আমার উপরে কেউ নাই, এই চিন্তা না করা। যে হ্যাঁ আমি এই জিনিস করে আসছি, অথবা আমি কম্পিটিটিভ প্রোগ্রাম করে আসছি, এই কোম্পানিতে ম্যাক্সিমাম মানুষ দেখা গেলো আচ্ছা তাদের ব্যাকগ্রাউন্ড কম্পিটিটিভ প্রোগ্রামার না, তাদের ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডেভেলপার বেস, তারা হচ্ছে প্রজেক্ট বেসড ফোকাস করে, তাদের এই ক্ষেত্রে নলেজ অনেক।
তার মানে কি তারা হয়তো প্রজেক্ট অপটিমাইজেশনে হয়তো আমার চেয়ে ভালো আর কেউ হবে না, তাদের আইডিয়া আমার আমার আইডিয়া বেস্ট। তো এরকম স্ট্রিক্ট চিন্তা ভাবনা না রেখে সব ব্যাপারে ওপেন থাকা, যে হ্যাঁ টেকনিক্যাল ডিসকাশন করি, আমার সাইডের প্রোস এন্ড কনস আছে, তোমার সাইডের প্রোস এন্ড কনস আছে, দুইটা ইভালুয়েট করি। পুরো জিনিসটা হচ্ছে আসলে ক্যালকুলেটিভ লজিক্যাল অ্যাপ্রোচ। তো এটা একটা সফট স্কিলের মাঝখানে পড়ে, যে হ্যাঁ আমি যে কোনো কিছুকে লজিক্যালি চিন্তা ভাবনা করতে পারতেছি কিনা, একটা বড় প্রবলেমকে ছোট ছোট লজিক্যাল সেকশন আমি ভাগ করে এটাকে সলভ করার অ্যাপ্রোচ নিতে পারতেছি কিনা, এই চিন্তা করার ক্যাপাবিলিটি। অবশ্যই দেন কমিউনিকেশন আসে, যে আমি যে ছোট ছোট ভাগে ভাগ করতেছি এটাকে আমি কমিউনিকেট করে ওনারা টিম মেম্বারদের বুঝাইতে পারতেছি কিনা। এরপরে আসে হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, এটাও সফট স্কিলস এর মাঝখানে থাকে, যে হ্যাঁ কেউ একটা নতুন একটা অ্যাপ্রোচ সাজেস্ট করলো অথবা ইন্ডাস্ট্রিতে নতুন একটা টুলস আসলো, এই টুলসটাকে কি আমরা আমাদেরটাতে আমরা ইউজ করবো, যদি এটা ফিজিবল হয় আমরা কি ইউজ করব, নাকি আমরা আমাদের ট্রেডিশনাল ওল্ড অ্যাপ্রোচই থাকবো। এই ব্যাপারে ওপেননেসটা থাকা। তারপর বলবো যে কমিউনিকেশনের আসলে আমার মতে কমিউনিকেশন আছে না সবচেয়ে উপরে। কমিউনিকেশন যদি করতে না পারে তাহলে বাকি অন্যান্য যা আছে সবগুলোতে আসলে আস্তে আস্তে আটকে যাবে। ঠিক আছে, আমাদের যারা দেখতেছো তোমাদের দিক থেকে প্রশ্ন থাকলে আমরা নেক্সট কিছু মিনিট হচ্ছে তোমাদের প্রশ্নগুলো নিয়ে ফেলবো। অলরেডি আমাদের একজন জিজ্ঞেস করতে চাইছে যে কিউএনএ হবে কিনা। ইয়েস, আমরা এখনই হচ্ছে এই আমি লাস্টে একটা প্রশ্ন করে ফেলবো, তার পরবর্তীতে হচ্ছে তোমরা যারা 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 হচ্ছে দেখতেছো তোমাদের দিক থেকে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো যদি আমরা স্ক্রিনে দেখাতে পারবো না ফেসবুকের কিছু লিমিটেশনের কারণে, কিন্তু আমরা নেক্সট কিছুক্ষণ প্রশ্ন নিয়ে ফেলবো আর কি। সো প্রাথমিকভাবে হচ্ছে ধরো কেউ যদি হচ্ছে এআইএমএল শিখতে চায়, সে বিভিন্ন জায়গা থেকে হয়তো ইউনিভার্সিটির ক্লাস অথবা পেইড কোর্স যদি কোথাও করতে চায় সেটা করতে পারে। এবার জেনারেল ভাবে তুমি কোনো বই বা ইউটিউব বা ফ্রি রিসোর্স হিসেবে কোনো কিছু রিকমেন্ড করো কিনা কাউকে এক্সপ্লোর করার জন্য আর কি? তো ফ্রি রিসোর্সের জন্য আচ্ছা, যেহেতু এমএল রিলেটেড যেহেতু ডিসকাশন, তো এমএল এর বেস হচ্ছে ডেটা। সো ডেটার জন্য কেগুলো আমরা ইউজ করতে পারি। বাট এছাড়া পেপারস উইথ কোড ডট কম বলে একটা ওয়েবসাইট, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রিসার্চ পেপারে তারা যে ডেটাটা ইউজ করছিল ওই ওই ডেটাগুলো হচ্ছে আমরা ডাউনলোড করে আমাদের কাজে ইউজ করতে পারবো। তারপর যদি আমি বইয়ের কথা বলি তাহলে বলবো এটা একটা রিসার্চ পেপার, যে রিসার্চ পেপারের উপর ভিত্তি করে আসলে এলএলএম এর ট্রান্সফর্মার বেসড পুরো রেভলিউশনটা আসে। এটা হচ্ছে অ্যাটেনশন ইজ অল ইউ নিড, এবং 4 পেজের একটা পেপার, অনেক কিছু আছে, সবকিছু বোঝা লাগবে না, জাস্ট এই পেপারটা কপি করে চ্যাট জিপিটি কে দিয়ে জিজ্ঞেস করা এটাতে কি হয়েছে, আমাকে আমি 10 বছর একটা বাচ্চা আমাকে বুঝায় দাও, বুঝাই দেবে। কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে হ্যাঁ আসলে এলএলএম এর যে রেভলিউশনটা হলো এটা ঠিক ট্রেডিশনাল মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এনএলপি বেসড অ্যাপ্রোচ থেকে এটা কিভাবে গেল। এর বাইরে আরেকটা বই যেটা, সেটা হচ্ছে প্যাটার্ন রেকগনিশন অ্যান্ড মেশিন লার্নিং। এই বইয়ের রাইটারের নাম হচ্ছে ক্রিস্টোফার বিশপ। এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং থিওরি, এদের সম্পর্ক, এবং কিভাবে ম্যাথ দিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যে রেজাল্টটা ওটাকে মেশিন লার্নিং এ কনভার্ট করতে পারবো, অথবা মেশিন লার্নিং আমি এটা রিপ্রেজেন্ট করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এই 2টা বই বলবো যে খুবই ইনফ্লুয়েন্সিয়াল। আর ব্লগ হিসেবে টুয়ার্ডস ডেটা সায়েন্স বলে একটা মিডিয়ামের পেজ আছে, ওইখানে সপ্তাহে 1 দিন, মাসে 2 দিন, 3 দিন ঘুরে ফিরে জাস্ট দেখা যায় আসলে লেটেস্ট কি আর্টিকেল আছে, যে কোন কোম্পানিতে বা অমুক জায়গায় তারা কি ধরনের প্রবলেম ফেস করছে, তারা এটা কিভাবে সলভ করছে, জাস্ট একটা আইডিয়া রাখা। তাহলে হচ্ছে মানে কাইন্ড মার্কেটে বা বিভিন্ন কাইন্ড ইন্ডাস্ট্রিতে কি ধরনের সব প্রবলেম কিভাবে তারা সলভ করতেছে এটা সম্পর্কে একটা আপ টু ডেট থাকার একটা এটা একটা নিউজ পেপারের মতো। আর কোর্সের কথা যদি বলি, কোর্স হচ্ছে ডিপ লার্নিং ডট এআই বলে একটা ওয়েবসাইট। তো ওইখানে হচ্ছে রিসেন্টলি, এন্ড্রুয়েনজির হ্যাঁ অনেকগুলো কোর্স আছে, এন্ড্রুয়েনজি ওটা হ্যাঁ করতেছে জি, আর কি। হ্যাঁ, তো অ্যান্ড্রু এনজির মেশিন লার্নিং কোর্স এটা তো বাইবেলের মতোই,
কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এটা ট্রু যে খুবই ইন ডেপথ থিওরি থাকার কারণে বুঝতে অনেক কষ্ট হয়। প্রথমবার কষ্ট হলো। আমি নিজে যখন ফার্স্ট করছিলাম হুম এন্ট্রান্সের কোর্সটা, বিকজ স্ট্যাটিস্টিক্স এন্ড ইকুয়েশন দিয়ে সে যেভাবে বুঝাচ্ছে, প্রথম আমাকে মনে হচ্ছিল যে সে বুঝাচ্ছে স্ট্যানফোর্ডের স্টুডেন্টদেরকে আর কি, আমার জন্য জি না। এটা আমার হ্যাঁ ফার্স্ট টাইম মনে হয়েছে, আমি ভালোই স্ট্রাগল করছিলাম। মানে হি ইজ এ গ্রেট টিচার, বাট সেকেন্ড টাইম যখন আমি দেখতে গেছি না, তখন ইট মেড, মানে আরো কয়েক হুম বছর পর, 1-2 বছর পর, কত বছর পরে দেখতেছিলাম ভুলে গেছি। সেকেন্ডে যখন দেখতে গেছি, দেন ইট মেড সেন্স, লাইক কারণ জি সে তো আসলে ওই ইকুয়েশন করে মানে সাইন্টিফিক হুম নোটেশন দিয়ে করতেছে, সিম্পল করে সে এক্সপ্লেইন করতেছে, কিন্তু আমি ক্যাপচার করতে একটু মানে হুম প্রথমবার একটু স্ট্রাগল হুম হয়েছিল আর কি। বাট হি ইজ এ গ্রেট টিচার, মেবি হি ইজ দ্য হুম গুরু অফ মানে মেশিন ইয়া লার্নিং এর আর কি, অ্যাটলিস্ট মানে এটাতে লার্নিং এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা, মানে অ্যাটলিস্ট লার্নিং বা এডুকেশনের ম্যাথ পিপলের এডুকেট করার জন্য হি ইজ দ্য পাইওনিয়ার আর কি, মেশিন জি লার্নিং, ডিপ লার্নিং এর জন্য আর কি। জি সো ওই অ্যান্ড্রোএনজির কোর্স করার পাশাপাশি সে যখন কোনো একটা টপিক পড়াচ্ছে, কিছু বুঝি নাই, কোনো সমস্যা নাই, ইউটিউব অথবা ফ্রি কোড ক্যাম্প নামে আরেকটা ওয়েবসাইট, তাদের বেশ কিছু আর্টিকেল, তারা হচ্ছে ইন্ডিভিজুয়াল টপিক ধরে ধরে তাদের আর্টিকেল আছে, কোড স্যাম্পল, তো ওগুলোকে প্র্যাকটিস করে করে সাথে অ্যান্ড্রোএনজির সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করা। ওটা কি বলবো, অ্যান্ড্রোএনজি কোর্স যদি বলি ইউনিভার্সিটি লেকচার, তাহলে ফ্রি কোড ক্যাম্প হচ্ছে আমার পাশে বসার ফ্রেন্ডের নোটস। তো ওইরকম ভাবে ইউজ করে করে ওইটাকে আগানো। তো কোর্স গেল, বই গেল, থিসিস পেপার গেল, এরপরে আর কি মোটামুটি কভার হয়ে আর গেছে আমার, ভেরি হুম গুড, রিজনেবল রিসোর্স। বইয়ের নামটা আরেকবার জানতে চাইছি, রাশেদুল ইসলাম। আর বইটা খুবই পপুলার একটা বই, প্যাটার্ন রিকগনিশন এন্ড মেশিন লার্নিং। মেশিন লার্নিং অনেকগুলো বই আছে, তারপরে এটা হচ্ছে বিশপ বিশপ লিখে সার্চ দিলে পাওয়া যাবে। চাইলে অনেকে সিস্টেম করে জোগাড়ও করতে পারে, যাই হোক সেটা আলাদা হিসাব, কিন্তু প্যাটার্ন রিকগনিশন অ্যান্ড মেশিন লার্নিং লিখে দিলে হবে, খুবই পপুলার একটা বই আর কি। গুগলে সার্চ দিলেই পেয়ে যাবে। এই বইটার ব্যাপারে একটু জানতে চাইছে। আর আরেকটা প্রশ্ন করছে, এটা আমরা প্রায় এই প্রশ্নটা পাই, শেখ বইয়েরটা জানতে চাইছে রাশেদুল ইসলাম, আর শেখ এমডি আশরাফুল ইসলাম জানতে চাইছে যারা আসলে সিএসসি ফিল্ডের না আর কি। এটা একটা জিনিস থাকে, সিএসসি ছেলেপেলেদের মধ্যেও যে সবাই আসলে পারবে বা পেরে ফেলবে, বিষয়টা কিরকম সেটাও যদি একটু বলো। কারণ সিএসসি এর মধ্যে হুম একটা ওয়াইড স্পেকট্রাম আছে। নন সিএসসির ব্যাপারে যারা জানতে চাইছে শেখ আশরাফুল ইসলাম ভাই, যে নন সিএসসি তারা তারা কি আসলে এই ফিল্ডে আসতে পারবে কিনা, বা এক কোশ্চেনটা যদি আমরা ঘুরে দেই, তারা কিভাবে আসলে ঢুকার আগে নিজেদেরকে অ্যাসেস করবে যে আমি এই ফিল্ডে আসবো কিনা আর কি। যে কোনো সিএসসির স্টুডেন্ট হোক বা নন সিএসসির স্টুডেন্ট হোক, যে এআই এমএল এর ফিল্ডে আসার আগে কিভাবে আমি বুঝবো যে আমি এই ফিল্ডটাতে যাবো কি যাবো না। অ্যান্সার তো আসলে কেউ ফিউচার স্যার জানবে না যে আসলে কি হবে না হবে ফিউচারে, কিন্তু সে কিভাবে একটা মানে পার্সোনাল আছে না একটা হুম ফিল বা চেকলিস্ট ঢুকার আগে আর কি, সেটা সম্পর্কে যদি একটু বলো আর কি। আচ্ছা, তো নন সিএসসি ফিল্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইনিশিয়াল স্ক্রিনিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নন সিএসসি ফিল্ডের স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা একটু পিছিয়ে থাকে, অবশ্যই যেহেতু ইন্ডাস্ট্রি সিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য। কিন্তু তারা এটাকে ওভারকাম করতে পারে হচ্ছে প্রজেক্ট দিয়ে, এবং নট জাস্ট প্রজেক্ট, যে প্রজেক্টগুলো ইম্প্যাক্টফুল। তো মেশিন লার্নিং এর দিকে যদি কেউ আসতে চায় নন সিএসসি, তো তাকে হচ্ছে শুরুতে নিজেকে প্রিপেয়ার করতে হবে। আমি যদি বলি ডেটা প্রসেসিং স্টেজ যদি বলি, বা ডেটা প্রিপারেশন স্টেজ যদি বলি মেশিন লার্নিং এর টার্মে, তো তাকে হচ্ছে প্রিপেয়ার করতে হবে কিভাবে। আচ্ছা, প্রিপেয়ার করতে হবে, আচ্ছা আমি যদি মেশিন লার্নিং আসতে চাই, মেশিন লার্নিং কি কি লাগবে, আমার পাইথন অথবা আর ল্যাঙ্গুয়েজের উপর একটা ভালো একটা দখল থাকা লাগবে। দেন আমার বেসিক ফান্ডামেন্টাল ডেটা স্ট্রাকচার সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে। অ্যালগোরিদম অথবা ডিজাইন প্যাটার্ন এগুলো না থাকলেও চলবে, বাট ডেটা স্ট্রাকচার মাস্ট। ডেটা স্ট্রাকচার আইডিয়া থাকলো, তারপর হচ্ছে আমার পাইথনের আইডিয়া থাকলো, তারপর হচ্ছে পাইথনের বেশ কিছু লাইব্রেরি, সাইকিট-লার্ন, পান্ডাস, নাম্পি, এগুলোকে ইউজ করা। তারপর শুরুতে ফোকাস দিতে হবে যে আমার হচ্ছে ডেটা প্রসেসিং, ডেটা ক্লিনিং, ডেটা প্রিপারেশন, ডেটা অ্যাকুইজিশন, এই রিলেটেড যত ধরনের কাজ আছে ওইটাতে এক্সপার্ট হওয়া ট্রাই করা। তারপর স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ট্রেডিশনাল মেশিন লার্নিং দিকে অ্যাপ্রোচে যাওয়া। নাও এখন হচ্ছে এই লাইনে আসবে কি আসবে না, এটা ডিসিশনটা সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর ডিপেন্ড করে, যে দেশে আছে ওই দেশের ইন্ডাস্ট্রিটা কিরকম। যদি কারো এরকম
সুযোগ থাকে যে হ্যাঁ সে পড়াশোনার কারণে যে কোনো ধরনের পড়াশোনার কারণে দেশের বাইরে গেল। দেখা যাচ্ছে কেউ হয়তো বিবিএ তে পড়তেছে কিন্তু তার কোডিং এর উপর ভালো ইন্টারেস্ট, সে হয়তো শিখে ফেলছে, সে এমবিএ করার জন্য বাইরের দেশে গেল। ওখানে অপরচুনিটি অনেক। ওখানে কেউ সিএসসি ডিগ্রি আছে কি না এটা নিয়ে তেমন একটা কোশ্চেন করবে না। অপরচুনিটি আসলো, তারা জব সুইচ করতে পারবে। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে যদি বলি, তাহলে কম্পিটিশনে এগিয়ে যাওয়াটা একটু টাফ। কারণ ইন্টারভিউ প্রসেসে শুরুর দিকেই যে কোশ্চেন গুলো করবে, যেটা হচ্ছে একদম বেসিক ফান্ডামেন্টাল ইয়ে থেকে, ওইখানেই দেখা যাবে যে অন্যান্য স্টুডেন্ট থেকে আলাদা করে ফেলবে, ক্যান্ডিডেট থেকে আলাদা করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এই বেসিক বেসিক জিনিস নাই। তারপর হচ্ছে যদি প্রজেক্ট থাকে তখন সে হচ্ছে ওই জায়গাটা ওভারকাম করতে পারবে। হ্যাঁ আমার হয়তো বেসিক এই জিনিস নাই, কিন্তু এই কাজটা করার জন্য যেসব টুলস, যেসব হাতিয়ার অস্ত্র আমার লাগবে, এগুলো আমার সব নখের ডগায়। তো আমি সবকিছু করতে পারবো। তো তখন হচ্ছে সে তার যে ল্যাকিংস, যেটা সিএসসি ব্যাকগ্রাউন্ড না হওয়ার, সেটা এইভাবে ওভারকাম করতে পারবে। বাট এটা স্ট্রিক্টলি ডিপেন্ড করে কোম্পানির উপর, যে ইন্টারভিউ নিচ্ছে তার উপর, তাদের মাইন্ডসেটের উপর। আচ্ছা, বেশ কয়েকটা স্পেসিফিক প্রশ্ন আছে এখানে আমাদের করতেছিল, সেগুলো রিলেটেড কোশ্চেন গুলা হচ্ছে তোমার গ্রুপে জিজ্ঞেস করে ফেলো, তারপরে সেগুলো থেকে অ্যান্সার দেওয়া হবে, অথবা হচ্ছে আজকে রাত্রে 10টার দিকে একটা জেনারেল শুধু কোশ্চেন অ্যান্সারের উপরে একটা সেশন হবে আজকে রাত 10টার দিকে এই গ্রুপে। সেখানে কিন্তু তোমরা একটা জুম সেশনে হবে সম্ভবত, সেখানে তোমরা তোমাদের স্পেসিফিক যে কোশ্চেন গুলো আছে সবগুলো কোশ্চেনের দিকে আমরা যেতে পারবো। এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে, যেহেতু আমাদের অলরেডি ওখানে সম্ভবত হচ্ছে 11টা বেজে গেছে রাত জাপানে, সেজন্য আমরা ভাইকে বিদায় দিচ্ছি। অনেকগুলো প্রশ্ন এখানে জমা হয়ে গেছে। আজকে রাত বাংলাদেশ সময় রাত 10টার সময় আমাদের একটা জেনারেল জুম সেশনে কোশ্চেন আনসার সেশন হবে, সেখানে তোমাদের বাকি প্রশ্নগুলা আমরা নিয়ে নেব আর কি। তো লাস্ট সামারি হিসেবে যদি ইশতিয়াক ভাই আমাদেরকে যদি সামারি হিসেবে, অনেক ছেলেপেলেদের আগ্রহ আছে এই ফিল্ডটাতে আসার, একটু একটু হালকা আমি সবাইকে একটু সতর্ক করে দেই যে একটু বেশি সময় লাগবে, একটু চ্যালেঞ্জিং লাগবে, এটা একটু ম্যাথ, সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, বিগ ডাটা, একটা একটা কম্বাইন্ড একটা ইভলভিং একটা ফিল্ড। তো কন্টিনিউয়াস লার্নিং, কন্টিনিউয়াস এক্সপ্লোরেশনস এবং একটা লম্বা সময় এই ফিল্ডে এফোর্ট দিতে পারবো, এই মাইন্ডসেটটা নিয়ে আসা উচিত। যে 3 মাস বা 6 মাসে কিছু একটা হয়ে যাবে, এই মাইন্ডসেট থেকে আসাটা উচিত হবে না আর কি, স্ট্রংলি ডিসকারেজ করব। মিনিমাম 2-2.5 বছর এই ফিল্ডে যদি এক্সপ্লোর করে একটা মানুষ রেগুলার একটু এফোর্ট দিয়ে দিয়ে, তাইলে ভালো কিছু হয়তো করা পসিবল হবে। এটা হচ্ছে আমার জেনারেল রিকমেন্ডেশন থাকে আর কি। আর লাভ দিয়ে আসলাম, 6 মাসে আমি এমএল ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, ওটা আশা করার কোনো কারণ নাই। দুই একজন জিনিয়াস হইলে হইতে পারে, বাট আমার বা তোমার চিন্তা করার দরকার নেই, অন্য মানুষ হলে সারা অন্যদের হিসাব হবে আর কি। তো সামারি হিসেবে তুমি যদি লাস্টে ফাইনাল কনক্লুশনটা ড্র করো ইশতিয়াক ভাই। সামারি হিসেবে হচ্ছে বলবো, আহ, যদি কেউ মানে স্টুডেন্টদের ক্ষেত্রে বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার করার পর মেশিন লার্নিং এর যে ফান্ডামেন্টাল বেসিক যেগুলো, ওগুলো ক্লিয়ার করে প্রজেক্ট করে আস্তে ধীরে আগেলেই হবে। তাড়াহুড়া করার কিছু নাই, বা গ্যাপ মাঝখানে আবার ছেড়ে দিলেও হবে না। আচ্ছা আমার তো হচ্ছে না, আমি বুঝতেছি না, ছেড়ে দেওয়া যাবে না, লেগে থাকতে হবে। লেগে থাকলে, পরিশ্রম করলে, কেউ যদি কিছু নাও পারে, সে যদি কনস্ট্যান্টলি এফোর্ট দিতে থাকে, 1 বছর পর সে বলতে পারবে যে আচ্ছা আমার একটা ভালো আইডিয়া। নিজেকে এক্সপার্ট বলার কনফিডেন্স না থাকলেও এতটুকু কনফিডেন্সটা থাকবে, এই টপিক সম্পর্কে যদি কোনো কোশ্চেন আসে আমি অ্যান্সার করতে পারবো। হয়তো আমি বেস্ট অ্যান্সার দিতে পারবো না, 100 পাবো না, কিন্তু 180 পাবো। এই তো। ঠিক আছে, থ্যাংক ইউ ইশতিয়াক ভাই। সবসময় আমাদের সাজেশন দেওয়ার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার রাত বিরাতে আমরা অনেক সময় তোমাকে জ্বালাতন করি, বাট ইউ আর অলওয়েজ কাইন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার সুস্থতা এবং উত্তর উন্নতি কামনা করি। ভালো থেকো, সুস্থ থেকো, জি, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।